টিচাররা বা যারা কোশ্চেন করে তারা কোশ্চেন কোথা থেকে করা যায় খোঁজে, যে লাস্ট টাইমে এখান থেকে দিয়েছি, এবারে তো ওই 50টা ছাড়া বাকিগুলোর থেকে দিতে হবে। সো এই যে খোঁজাখুঁজির ব্যাপারটা, তখন আসলে আর পার্সেন্টেজের মধ্যে থাকাটা টাফ হয়ে যায়। ঠিক আছে, এটা সব কিন্তু চ্যাপ্টারই সমান একদম। গুরুত্বপূর্ণ, সব টপিকই দেখা যায় যে গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ কোশ্চেন তো করতে হবে, কোশ্চেন তো বের করতে হবে, কোশ্চেন মেক করতে হবে। সো তখন আর আসলে এই গ্রিডে যাওয়া যায় না, সব কিছুকেই মানে ইকুয়াল দেখতে হয়। আমি অন্তত লাস্ট কয়েকটা এক্সামে যা দেখে এসেছি, আসলে ইকুয়ালি সবগুলোকেই আমাকে নজর দিতে হয়, আমাকে খেয়াল করে দেখতে হয়। এটার কোনো বিকল্প নেই আর কি এই মুহূর্তে। ঠিক আছে। আচ্ছা, একটু আমি আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি চ্যাপ্টার 12টা আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে চ্যাপ্টার 12-এর আগে আমি তো পড়া নিব, তাই না? কথা ছিল না? জি ম্যাম, পড়ানেন। হ্যাঁ, গুড যে আপনাদের মনে আছে। সো একটু বলেন এবার, রিলেটেড পার্টি নিয়ে আমরা কথা বলি। আইএলস এর বিশেষজ্ঞরা আমার সামনে আছে এখন, IELTS 24 বিশেষজ্ঞরা। বলেন মাহমুদুল, বলেন কি জেনেছেন, কি বুঝেছেন, কি কি পড়েছেন IELTS 24 নিয়ে। মাহমুদুল, তারপর আমি নয়নকে জিজ্ঞেস করবো। জি ম্যাম, IS-24 হচ্ছে ব্যবসায়ের রিলেটেড পার্টি। প্রতিষ্ঠানে যেসব সংশ্লিষ্ট পক্ষ থাকে, মানে রিলেটেড পার্টি, এই এই নিয়ে কথা বলছি। হ্যাঁ, কি কথা বলেছি সেটাই তো জানতে চাচ্ছি। রিলেটেড পার্টি, এটা তো একদম জানি যে IS-24 মানে রিলেটেড পার্টি ডিসক্লোজার, বাট ম্যাডাম কি বলবো। কথা বলেছে? হ্যাঁ বলেন বলেন। মালিক, মালিক, ডিরেক্টর, এদের হচ্ছে প্রতিষ্ঠানে যেসব প্রভাব থাকে, তারপর হচ্ছে সহযোগী যারা থাকে, যৌথ উদ্যোগে যাদের মাহমুদুল, প্রতিষ্ঠানে আরেকটু অংশীদার স্পষ্ট থাকে। করে, আরেকটু স্পষ্ট করে, কথাগুলো একটু জড়ানো শোনা যাচ্ছে। ম্যাম, প্রতিষ্ঠানে ডিরেক্টর যে থাকে তার কিরকম প্রভাব থাকে একটা প্রতিষ্ঠানে, তারপর হচ্ছে পার্টনারশিপ থাকলে ওনাদের কি দায়িত্ব বা কি ইয়া থাকে, ক্যারেক্টার রোল প্লে করে, এগুলা হচ্ছে বর্ণনা করছে। পরিবারের সদস্যরা কি প্রভাব ফেলতে পারে এগুলা বলছে। তাই? আচ্ছা, নয়ন কি, নয়ন কি জেনেছেন একটু শুনি। আচ্ছা ম্যাডাম, রিলেটেড পার্টি হচ্ছে যদি আমাদের প্রতিষ্ঠানে কোনো সিস্টার কনসার্ন থাকে, বা ম্যাডাম একটা উদাহরণ হচ্ছে এমন যে আমি ম্যাডাম ম্যাডাম মনে করেন একটা কোম্পানির এমডি, তো আমার ভাইয়ের কোনো একটা প্রতিষ্ঠান আছে। তো আমি যদি আমার ভাইয়ের প্রতিষ্ঠান থেকে কোনো মালামাল পারচেজ করি, বা কোনো কারণে মানে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, বা ওই কম মানে ইন্ডাস্ট্রিয়াল আর কি, যে গ্রুপের প্রতিষ্ঠান, যে আমি ঋণ দিলাম তাদেরকে বা ইনভেস্ট করলাম, মানে ওইরকম আর কি রিলেটেড পার্টি, যে তাদের সাথে আমার একটা সুবিধা আদান প্রদান করি যে জিনিসটা। আচ্ছা, ওই সুবিধা আদান প্রদান তো করতেই পারি, তো সেটার জন্য কি হ্যাঁ, তো করা ম্যাডাম উচিত? আমার স্বার্থ জড়িত আছে, কারণ ম্যাডাম আমি একটা প্রোডাক্ট যদি অন্য জায়গা থেকে 5 টাকা দিয়ে কিনতে পারি, কিন্তু আমি ওই জায়গা থেকে 6 টাকা বা 60 টাকা দিয়ে কিনতেছি, তো প্রতিষ্ঠানে। ওকে। সো একটা ওয়ার্ড ওখানে বারবার মানে আছে IS-24-এ, ওয়ার্ডটা এখন আপনারা কেউ বলেন নাই। আবিদা, একটু আপনি কি জেনেছেন একটু শুনি। আবিদা, ব্যস্ত। ওকে। কিয়াফা আক্তার মিম। ম্যাম, কিয়াফা জয়েন্ট আক্তার মিম। ভেঞ্চারের অ্যাসোসিয়েট কোম্পানির অ্যাসোসিয়েটের কথা বলছেন মোস্তফা ম্যাম? মাসুদ, আচ্ছা, মোস্তফা মাসুদ জি বলেন। ম্যাম, জয়েন্ট ভেঞ্চারের অ্যাসোসিয়েট কনসার্ন, এটার কথা ম্যাম, বেশি যেটা যেটা আসে। আপনি কি পড়েছেন কিনা? জি ম্যাম, পড়েছি ম্যাম। আচ্ছা, এখানে কি ম্যাম জেনেছেন যৌথ বলেন উদ্যোগে একটু। হতে পারে, যৌথ উদ্যোগে হতে পারে, কিংবা একটা হোল্ডিং কোম্পানি যেটা আছে তার সাবসিডিয়ারি হিসেবে অন্য একটা কোম্পানি, তিনটা কোম্পানি একসাথে কনসার্ন হতে পারে, সিস্টার কনসার্ন হিসেবে কাজ করতে পারে।
হ্যাঁ তো তারপরে এখানে হচ্ছে ম্যাম যে আউটস্ট্যান্ডিং একটু ব্যালেন্স থাকে। আর ম্যাম কমিটমেন্ট বলতে একটা জিনিস পেয়েছে, আউটস্ট্যান্ডিং ব্যালেন্সে কমিটমেন্ট চিহ্নিত করতে হবে। কমিটমেন্ট জিনিসটা কি? মাসুদ আর একটু ক্লিয়ার করে বলেন। ম্যাম এদের হচ্ছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এমন কমিটমেন্ট চিহ্নিত করতে হয়, এদের স্কোপের মধ্যে আছে। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এন্ড কমিটমেন্ট চিহ্নিত করতে হয়। আচ্ছা মানে আমি চিহ্নিত আচ্ছা, করার এই জিনিসটা, কমিটমেন্ট বলতে এটা কি বোঝাচ্ছে? আমি আবার বলছি যে আপনাদের কারো কাছ থেকে আসলে মেইন ওয়ার্ড গুলো এখনো আসছে না। ম্যাম, রিলেটেড পার্টিতে যে ট্রানজাকশন গুলো হয় সেটা ভেরিফাই করতে হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, রিলেটেড পার্টি আসলে কারা, কিভাবে হচ্ছে? ম্যাম, জয়েন্ট কন্ট্রোলিং যদি থাকে একটা প্রতিষ্ঠানে, ধরেন এমডি আছে, সেম হুম, আর একটা প্রতিষ্ঠানে উনি আবার আরেকটা পোস্টে আছে, তো যে ইয়েস। ওনাদের আমি মধ্যে এই যদি ওয়ার্ডটাই জয়েনিং। শুনতে চাচ্ছি যে কমন কন্ট্রোল, মানে কন্ট্রোলটা কমন, ঠিক আছে। আমার অনেকগুলো অর্গানাইজেশন থাকতে পারে, এখন সেখানে যদি কন্ট্রোল কমন না হয় তাহলে ব্যাপারটা রিলেটেড পার্টি না, বাট কমন কন্ট্রোল হতে হবে যে আমরাই কন্ট্রোল করছি প্রত্যেকটা। মানে যে কয়টা অর্গানাইজেশনকে আমি রিলেটেড পার্টি বলছি, ওর প্রত্যেকটাতেই মোটামুটি এরাই কন্ট্রোল করছে, ডিসিশন মেকিং এ এরাই আছে, অন্য কেউ না। এরকম যদি ডিসিশন মেকিং এক এক জায়গায় এক একজন থাকে, কন্ট্রোল যদি এক এক জায়গায় এক এক বডি থাকে, কারোর সাথে কারো এরকম মানে কমন না আর কি পার্সনরা, তাহলে কিন্তু এটা রিলেটেড পার্টি না। ক্লিয়ার? ম্যাম মানে আমি মেকানিক, মানে নিজেদের ভিতরে যেটা সেটা ম্যাডাম, মানে আবিদা, ম্যাম আবিদা আরেকবার বলেন তো প্লিজ। না বলতেছে যে মানে আমি আসলে পড়েছি আমি আসলে ভিতরটা আসলে ক্লিয়ার হতে পারিনি। মানে এটা কি নিজেদের ভিতর যেটা রিলেটিভ পার্টি যেটা বলে, মানে রিলেশনশিপ এন্ড ট্রানজেকশন যেটা আর কি বলে, কয়েকজন মানে ফ্রেন্ড রিলেশন। হতে পারে, ফ্যামিলি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। আমি বুঝাতে চাচ্ছি যার যেই অর্গানাইজেশনের সাথে ট্রানজেকশন বা যে অর্গানাইজেশনের সাথে এই যে আদান প্রদান গুলো, সেখানের ওই অর্গানাইজেশন এই অর্গানাইজেশন সব জায়গায় যদি কন্ট্রোলটা কমন থাকে, নিজেরা নিজেরাই থাকে, মানে এখানেও যারা ওখানেও তারা, হয়তো বা জাস্ট একটু পদগুলো জাস্ট একটু এদিক সেদিক পরিবর্তন, বাট কন্ট্রোল আমি ওখানেও কন্ট্রোল করছি এখানেও কন্ট্রোল করছি, কমন কন্ট্রোলটা যদি হয় তাহলেই সেটাকে রিলেটেড পার্টি বলবে। কারণ কন্ট্রোল যদি কমন হয় তাহলেই আসলে ফ্রড হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। না এখানে আরো কিছু বলছে না, যেমন মানে এখানে চিলড্রেন থাকতে পারে, স্পাউস থাকতে পারে, বিভিন্ন মানে অনেক ডিটেলস তো ম্যাডাম পড়ছি, একবার হ্যাঁ দুইবার হ্যাঁ, তিনবার করে পড়ছি, কিন্তু আসলে খুব যে ক্লিয়ার মানে সেটা না। আচ্ছা আচ্ছা, ম্যাম আমি একটু যোগ করতে চাচ্ছি ম্যাম। জি এই জি যে আপনার মাসুদ, ডেফিনেটলি। হ্যাঁ, সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড হতে পারে স্যার ম্যাম। তারপরে হচ্ছে জয়েন্টলি কন্ট্রোলড হতে পারে, একই ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন তার প্যারেন্ট থেকে, প্যারেন্ট কোম্পানি প্লাস সাবসিডিয়ারি কোম্পানি। ওই ব্যাপারগুলো সবগুলো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলেন, জয়েন্ট কন্ট্রোল বলেন, ব্যাপারটা ওই কমন কন্ট্রোলের জায়গাতেই আসলে আটকে যাচ্ছে কথা। সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে কি? আমি ওখানেও আছি এখানেও আছি, আমি তো কন্ট্রোলই করছি, রাইট? কন্ট্রোলই তো করছি। কোন একটা অর্গানাইজেশন আমি চেয়ারম্যান, আরেকটা অর্গানাইজেশনের বোর্ড অফ ডিরেক্টরস, আমি কি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি না যদি বোর্ড অফ ডিরেক্টরস হয়ে থাকি? আমার একদম মানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকছে না? জি ম্যাডাম। ব্যাপারগুলো ওই এক জায়গাতেই আটকানো, যে আমি কমন কন্ট্রোলে আছি। আমি এটাও, সরি আজান দিচ্ছে, একটু পজ দিল।
ওকে, মেইন। সো আমরা যেটা বলছিলাম, আমাদের পুরোটা আপনারা কেউ পড়েছেন কিনা, বা আবিদা বলছে যে ম্যাডাম অনেকগুলো নিয়ে আমার একটু মানে কনফিউশন লাগছে, আমি মানে অনেকগুলো জিনিস। হ্যাঁ, হ্যাঁ বলো। অনেকগুলো জিনিস তো তো এটা দুইবার দুইবার ফুল পড়ছি, আর তিনবার এবার গিয়ে মনে করেন এত ছোট ছোট মানে ইয়েই নিয়েছিলাম, আইএফআরএস নিয়েছিলাম, নিয়ে পুরো ওই 24 বের করে পড়েছিলাম, পড়ে আর আসলে ধরছে মানে এত ছোট ছোট আর এত কিছু বিষয় মানে মাথার ভিতরে আসলে কাজ করতেছিল না। যে সবচেয়ে ছোট আইএস, হ্যাঁ, বা তারপরেও আমাদের দেখেন মাথা আর কাজ করছে না অনেক টাইমে। সো আমি আপনাদেরকে একদম সামারি দুই একটা পয়েন্ট বলি, সেটা বারবারই বলছি যে আপনারা অনেকগুলো পয়েন্ট এখানে আছে, বাট সব কিছু জায়গা একটাই, কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা জায়গা, ইনফ্লুয়েন্স, কন্ট্রোল, এই হ্যাঁ, ব্যাপারগুলো ইনফ্লুয়েন্স, আসে। এই কথাটা ঠিক আছে, বলছে, ইনফ্লুয়েন্স, কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স। বা কন্ট্রোল। এই যে আপনি, আমার একটা কোম্পানি আছে, সেখানে আমি হচ্ছে গিয়ে আমার সিস্টার কনসার্ন, আমি হয়তো ওই কোম্পানির 75% হোল্ড করছি, সেটা হচ্ছে আমি সাবসিডিয়ারি, তাহলে 50-র বেশি হলে কিন্তু সাবসিডিয়ারি হয়, বা 60% হোল্ড করছি। 60% হোল্ড করা মানে কি? শুধু কি হোল্ডিং, নাকি আমি কিন্তু ওখানে কিন্তু আমি ইনফ্লুয়েন্সিয়াল একজন মানে ব্যক্তি, বা আমি কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করছি ওই অর্গানাইজেশনে, আমি যেহেতু সাবসিডিয়ারি। সো আমার মতামতের একটা গুরুত্ব আছে সেখানে, আমার হোল্ড বড়, আছে হ্যাঁ। যেহেতু আমি একটা ভালো রকম ইনফ্লুয়েন্স ওখানে করতে পারছি। সব সাবসিডিয়ারি বলেন, অ্যাসোসিয়েট বলেন, যেই নামেই হোক না কেন, জয়েন্ট ভেঞ্চারই বলেন, মূল জায়গাটা হচ্ছে কন্ট্রোল। আমার রিলেটেড পার্টি জিনিসটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ম্যান্ডেটরি করে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যে রিলেটেড পার্টির সাথে যত রকম রিলেশন, ট্রানজ্যাকশন ডিটেলস অবশ্যই অবশ্যই ডিসক্লোজার থাকতে হবে। আপনারা যদি এই IS-24 যেমন পড়েছেন, আমি আরেকটা রিকোয়েস্ট করব, যে কোনো একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, লিস্টেড কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট একটু সার্চ দিয়েন বাংলাদেশের, আপনারা শুধু একটু অ্যানুয়াল রিপোর্টটা দেখেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিলেটেড পার্টি নিয়ে ডিসক্লোজারের শেষ নেই। বুঝতে পেরেছেন? মানে এতটা এমফাসাইজ করেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা জিনিস আমাকে ডিসক্লোজ করতেই হয়। ওই যে আমি যে কোম্পানি থেকে মানে মাল কিনেছি, সেটা যদি আমার রিলেটেড, মানে আমার যদি সেখানে কমন কন্ট্রোল থাকে, কে কে ডিরেক্টর, সেখানে কে কে ডিরেক্টর, আমার কোম্পানির কে কে ডিরেক্টর, কত টাকার ট্রানজেকশন করেছি, ফেয়ার ভ্যালুতে করেছি কিনা, ওভারঅল কত টাকার টোটাল ট্রানজেকশন হয়েছে, অনেক 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 ডিসক্লোজার দিতে হয়। এবং অডিটরের দায়িত্ব ওই ডিসক্লোজার গুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করা, কিছু হাইড করেছে কিনা সেটা দেখার চেষ্টা করা। ঠিক আছে? সো আমাদের অডিটরদেরও অনেক রেসপন্সিবিলিটি, শুধু যে ওরা দিল আমরা শুধু দেখে চলে আসলাম, নট লাইক দ্যাট। আমাদেরকে জাজ করতে হবে, আমাদেরকে চেক করতে হবে, ইনফরমেশন নিতে হবে যে তারা যেটা ইনফরমেশন দিয়েছে, ডিসক্লোজ করেছে, সেটা ঠিক আছে কিনা। ওকে, আদারওয়াইজ কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশন গুলো আমরা পাই না। ওকে। সো এর আগেও বোধহয় আরেকটা ক্লাসে বলেছি যে রিলেটেড পার্টি কেন মানে বেশি গুরুত্বপূর্ণ লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, যে লিস্টেড কোম্পানি আসলে মানে পাবলিকের টাকায় একটা বড় ক্যাপিটাল, তাদের পাবলিকের কাছ থেকে শেয়ার বিক্রি করে সেটার মাধ্যমে তাদের টাকাটা আসে, রাইট? লিস্টেড কোম্পানিগুলো। তো লিস্টেড কোম্পানি যদি তার আরেকটা নন লিস্টেড সিস্টার কনসার্ন থেকে 2 টাকার জিনিস 4 টাকায় কিনে, আমি কি পাবলিকের টাকাটা লস করছি না? জি জি ম্যাডাম। কারণ আমার ওই সিস্টার কনসার্ন লিস্টেড না, ওইখানে হচ্ছে আমাদের পুরো শেয়ার, বাট যেটা লিস্টেড সেখানে তো পাবলিকের শেয়ার। আমি কি করলাম, 4 টাকায় কিনে ওই 2 টাকা প্রফিট ওই কোম্পানিতে ঢুকাই দিলাম, ওইটার ভাগ তো আমিও পাচ্ছি, রাইট? কারণ ওইটা আমাদের ওইখানে পাবলিক নাই। বাট এই যে পাবলিকের অর্গানাইজেশন বা পাবলিকের যে শেয়ার বিক্রি করে যেই মানে এন্টিটিটাকে আমি অডিট করছি, লিস্টেড কোম্পানি যেটা, সেইখানে আমি লস করছি, এটা কিন্তু পাবলিকের লস। আমি তো পাবলিকের টাকা দিয়ে তো এই ধরনের ছেলেখেলা করতে পারি না।
আমি যদি সেটাকে যতটা সম্ভব ম্যাক্সিমাম ইউজ করা, মানে একটা আহ, ভালো ইউজ করার জন্যই তো আমি আসলে নিয়েছি তাদের কাছ থেকে টাকা। সেই টাকা যদি আমি এমন এমন জায়গায় ইনভেস্ট করলাম, এমন এমন কিছু পারচেস করলাম যেটা আমি আরো কমে করতে পারতাম, পাবলিকের টাকাটাকে সেভ করতে পারতাম, তাদেরকে প্রফিট দিতে পারতাম, উল্টো প্রফিটটা আমি অন্য কোম্পানিতে ডাইভার্ট করে দিয়েছি। আমি এই কোম্পানিকে লস দেখিয়েছি, এই কোম্পানির লসের ভাগিদার ওই পাবলিক। সো এটা কি এক ধরনের ফ্রড না? অবশ্যই ম্যাম। নন ট্রিভিয়াল ফ্রড, হ্যাঁ, সিগনিফিকেন্ট একটা ফ্রড। কারণ এই ট্রানজেকশন গুলো যখন আপনি একত্রিত করবেন, এটার ভলিউম কিন্তু অনেক বড় হয়। এবং অনেক আগ থেকে এই জিনিসগুলো চলে আসছিল দেখেই এখন অনেক বেশি স্ট্রিক্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিলেটেড পার্টি নিয়ে এত 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 সার্কুলার, যেন কোনোভাবেই এই পাবলিকের টাকা নিয়ে আপনি মানে ছিনিমিনি খেলতে না পারেন, বাংলায় যদি বলি। যেন তাদের টাকাটার প্রপার ইউজ হয়, ইনভেস্ট করে তাদেরকে যদি প্রফিট হয় প্রফিট সহ যেন বুঝিয়ে দিতে পারেন। সো এই করে করে অনেকেই শেয়ার বিজনেস করে, কোম্পানিকে শেয়ার বিজনেসে নিয়ে এসে লিস্টেড করে হিউজ টাকা পয়সা মানে নিজেরা নিয়ে নিয়েছে এইভাবে। এইভাবে পকেট ঠিক আছে। পকেট ভারী করে সব শেষ করে দিয়েছে। ইয়েস, হ্যাঁ, পাবলিককে দেখিয়েছে লসের পর লস। কে এত ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের এত ডিপে ঢুকে, এটা কি আসলেই ফেয়ার প্রাইসে কেনা হয়েছে কিনা এত ডিটেলসে কে ঢুকে বলেন? আমি আপনি যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে তারা ছাড়া শেয়ার যারা কিনে সবাই কি এরকম অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের? সবাই কি এরকম সব ট্রানজেকশন এত ডিটেলসে বুঝে? এই যে মেকানিজম গুলো কি বোঝে? বোঝে না। যার কারণে হয় কি, তাদেরকে ডিচ করাটা অনেক বেশি ইজি। ঠিক আছে। হুম। সো তাদেরকে ওভারঅল আপনি দেখাচ্ছেন, আপনার তো এত ডিপে ঢুকে তো সে আপনার জিনিসগুলো বুঝবে না। ওভারঅল সে যা দেখছে সেটাই বিলিভ করছে। সো আপনি দেখাচ্ছেন লস, সে ধরে নিচ্ছে হ্যাঁ অডিট করেছে, এটা তো লসই হয়েছে। সো এই যে অডিট করা বা অডিটরদেরও কিন্তু একটা ট্রাস্টের বিষয় এখানে চলে আসছে। আপনি যদি ঠিক মতো অডিট করেন, হয়তো বা এই জিনিসগুলো বের হয়ে আসবে। তাহলে পাবলিককেও আপনি একটা মানে ভালো রিপোর্ট দিতে পারবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটার একটা ডিটেলসটা দিতে পারবেন। এজন্যই লিস্টেড কোম্পানির অডিটর হওয়াটা রিস্কিও যেমন, এটা যদি আপনি ঠিক মতো করতে না পারেন আপনাকে কিন্তু পানিশও করা হয় সেরকম। আপনি ব্যাংকগুলোর জন্য দেখেন নাই কি পরিমাণ অডিটরদেরকেও দোষারোপ করা হচ্ছে। সো অডিটররা যে একেবারেই দায়ী না তা কিন্তু না। আপনার যদি স্যাম্পলিং এর মধ্যে থাকে, আপনি যদি সেটা ঠিক মতো অডিট না করেন, সেটা থেকে যদি পরবর্তীতে কোনো প্রবলেম অ্যারাইজ হয়, সেটার দায়ভার কি আপনি এড়িয়ে যেতে পারবেন? সম্ভব না, রাইট? বাট আপনার স্যাম্পলিং এর মধ্যে না থাকলে সেটা আরেকটা বিষয়। স্যাম্পলিং এর মধ্যে ছিল, এই ট্রানজেকশন গুলো দেখেছেন, এই ব্রাঞ্চ গুলো দেখেছেন, তারপরেও আপনি মেজর একটা জিনিসকে এড়িয়ে যদি যান, যদি সেটাকে রিপোর্টে না আসে, ডেফিনেটলি আমাদের অডিটরদেরও দায় আছে। সো অডিট অনেক ম্যাডাম, মানে সাবধানেই করতে হয় আসলে, অনেক কেয়ারফুলি দেখে শুনে বুঝে, ইন্ডাস্ট্রি বুঝে, রিস্ক বুঝে আমাদেরকে আগাতে হয়। একটা মিনিট, একটা মিনিট, একটু আমি
সরি, পজ নেয়ার জন্য। সো আমরা যেটা বলছিলাম, আমরা কি কিছুটা ধরতে পেরেছি? আবিদা, মাহমুদুল, নয়ন, রাশেদ? জি ম্যাডাম। ম্যাডাম ব্যাংকের কি? ম্যাডাম ব্যাংকের বিষয়ে একটা বিষয় বলি। জি, নয়ন বলেন। ম্যাডাম মানে আমি এটা অডিট করার সময় আমি যে জিনিসটা দেখলাম, ম্যাডাম একটা ব্যাংকেরই তো ম্যাডাম ওরা অডিট করে মানে অনেক সময় গ্রাহকের জামানতের টাকা থাকে বা কোনো জমি বা কোনো কিছু বন্ধক থাকে, মর্গেজ থাকে। তো ম্যাডাম ওই জিনিসগুলো তো একটা সময় যদি গ্রাহক যখন টাকা দিতে না পারে তখন ওগুলা নিলামে উঠে। প্রথমত আদালতে মামলা টামলা হয়, তারপর মনে করেন আদালত যদি রায় দেয় ঠিক আছে ব্যাংক এটা বিক্রি করতে পারে। মানে বিক্রি করার সময় ওরা প্রথম ডিরেক্টর মানে বোর্ড মিটিং থেকে অ্যাপ্রুভাল হয়, প্রসেস হয়ে তারপর একটা পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দেয়, তাও ঠিক আছে। তারপর যখন বিক্রয় করার যে জিনিসটা ম্যাডাম, ওরা ওদের মানে ব্যাংকের যারা সিএফও বা ডিরেক্টর বা এমডি উচ্চপদস্থ যারা আছে ওদের ক্লোজ মানুষই কিন্তু ম্যাডাম এগুলা বিট করে, এবং কি ওনারা যে এটা হয়তো অন্য কেউ 10 টাকা দিয়ে নিতে পারে ওটা এটা 8 টাকা বা 5 টাকা দিয়ে কিনে নেয়। ম্যাডাম এগুলা তো মানে ওরা প্রসেসের মাধ্যমে থাকি দুর্নীতি করে ধরা তো ম্যাডাম। দেখেন, আমরা অডিটর, আমরা অডিটরের মধ্যে স্কোপের মধ্যে থেকে যতদূর সম্ভব আমরা আমাদের দায় এড়ানোর চেষ্টা করব। আমরা অডিটের মানে অডিট যতটুকু করা সম্ভব, একদম প্রথম ক্লাসে মনে আছে কিনা, অডিটর মানে কি বলবো, মানে পার্সুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ আমাদের লিমিটেশন আছে। ঠিক আছে? আমরা একটা ডকুমেন্ট বেস অডিট করি, আমাদের যতদূর যাওয়া সম্ভব আমরা ওই ডকুমেন্ট বেস করেই কিন্তু ওই পর্যন্ত যাই। আপনি একটা জিনিসের একেবারে মানে মাঠ পর্যায়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খ ধরা, বের করা, মানে যে কোনো কিছু একেবারে লাস্ট পর্যন্ত যাওয়া টাইমের মধ্যে এবং অডিটের স্কোপের মধ্যেও এই কনক্লুসিভনেসটা আসে না। মানে আপনি একেবারে প্রত্যেকটা জিনিস হেড টু হেড, মনে করেন একটা জিনিস কিনলো, আপনি একেবারে মার্কেটে চলে গিয়ে দাম যাচাই করে আসল আসল কিনা নকল কিনা, মানে এত কিছু করে অডিট করাটা শেষ হবে না। এই কারণে অডিটটাকে পার্সুয়েসিভ রেখেছে রেদার দ্যান কনক্লুসিভ, যে তুমি ডকুমেন্টস যা আছে ক্লায়েন্টের কাছে, তাদের প্রিমিসেসে যা আছে তুমি সেটার বেসিসে অডিট করো, সেটাই জাজমেন্টাল বেসিসে অডিট করে তোমার যা কনক্লুশন আসে সেটা দাও। আপনি সেটা তখন করতে পারবেন যখন আপনাকে স্পেশাল অডিটে পাঠাবে নয়ন। ওকে? যে ঠিক আছে, এক্সটার্নাল অডিট হয়ে গেলে এক্সটার্নাল অডিটর বললো এখানে প্রবলেম আছে, আপনারা স্পেশাল অডিট করান। তখন যখন তুমি স্পেশাল এক্সটার্নাল অডিটে অডিট যাবা, যেটা করে ম্যাডাম। হ্যাঁ, স্পেশাল অডিটে যখন যাবা, তোমাকে হয়তো কোনো একটা ব্রাঞ্চ বললে স্পেশাল অডিট করো, বা কয়েকটা ট্রানজেকশন দিলে এই লোনগুলোর স্পেশাল অডিট করো, তখন আপনি একেবারে ইন্ড পর্যন্ত যেতে পারবেন, কারণ আপনার সেটা ক্ষমতা আছে। তখন আপনি স্পেশাল অডিট মানে আনলিমিটেড টাইম, যতক্ষণ না পর্যন্ত কনক্লুশন ড্র করা হচ্ছে। ঠিক আছে? সো আপনি একেবারে সব কিছু মানে লাস্ট পর্যন্ত যাওয়ার আপনার ইয়ে আছে। বাট আপনি এক্সটার্নাল অডিট এটা পারবেন না। এক্সটার্নাল অডিটে আমাদের স্ট্যান্ডার্ড বলেন, আমাদের কাজ বলেন, টাইম বলেন, লিমিটেশন আছে সবকিছু ম্যাডাম। মিলে আমাদেরকে ডকুমেন্ট বেস করে রেখেছে। আমরা প্রিমিসেসে ডকুমেন্ট পর্যন্তই থাকতে পারি, এর বাইরে এগুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ এত ডিটেলসে আমরা যেতে পারি না, যার কারণেই বলে ফ্রড বা এরর ধরা অডিটরের কাজ না। নয়ন, আমি কি বোঝাতে পেরেছি আমাদের লিমিটেশনটা কোথায়? জি ম্যাডাম, স্কোপ লিমিটেশন আছে। স্কোপ লিমিটেশন আছে আমাদের অডিটের। হ্যাঁ, যদি সেটা স্পেশাল অডিট হয় না, ডেফিনেটলি এগুলো সবকিছুই অডিটরের আওতার মধ্যে চলে আসবে। ওকে? জি ম্যাডাম। তো আমরা মোটামুটি কিছুটা রিলেটেড পার্টির এই ব্যাপারটা কিছুটা হলেও ধরতে পেরেছি কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন চ্যাপ্টার 12টা শুরু করি। এখানে বারবার রিলেটেড পার্টির কথা আসবে, তো আমি এজন্যই আপনাদেরকে IS-24টা একটু পড়িয়ে নিয়েছি, সো দ্যাট আমি যখন কথা বলবো আপনারা যেন আমার টোনটা ধরতে পারেন, এবং মানে আপনারা সেইভাবে যেন আপনাদেরও বুঝতে অসুবিধা না হয়। সো আমরা দেখেন একসাথে অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টারও কিন্তু বোঝা হয়ে গেল, প্লাস হচ্ছে আমরা অ্যাসুরেন্সটাও বোঝা হয়ে গেল। সো আমাদের আইসগুলোর মানে একটু এক্সাম্পল দিয়ে আপনারা একটু যখন সার্চ দিবেন নেটে IS-24, হ্যাঁ পড়লেন, একটু এক্সাম্পল সার্চ দিবেন, যে এক্সাম্পল দিয়ে অনেক জায়গায় অনেক এক্সাম্পল থাকে, এক্সাম্পল গুলো দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? যত এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনার কিন্তু কনসেপ্টটা তত বেশি ক্লিয়ার হবে। সো আমরা একটু আসি। এটা হচ্ছে একটা রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের ফরম্যাট। এটা আমি এই ফরম্যাটটা দিয়ে আপনাদেরকে পুরো চ্যাপ্টারটাই বুঝিয়ে দিব যে কি আছে কিভাবে আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো
রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কে কাকে দেয়? ম্যাম এটা ক্লায়েন্ট হচ্ছে পার্টনারকে দেয় বা অডিট ফার্মকে অডিট দেয়। ফার্মকে দেয়, তাই না? জি ম্যাম। এঙ্গেজমেন্ট লেটার যেটা আছে সেটা জাস্ট ভাইস ভার্সা। এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে অডিট ফার্ম দেয় ক্লায়েন্টকে, আর রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কে কাকে দেয়? ক্লায়েন্ট দেয় অডিটরকে। ঠিক আছে, অডিটরকে দেয়। হ্যাঁ হ্যাঁ। এটা কখন দিতে হয় কারো কোনো আইডিয়া আছে যে আমি কখন রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা ক্লায়েন্টের কাছ থেকে নিব, বা ক্লায়েন্ট কখন আসলে দেয়? ম্যাডাম হচ্ছে আইডিয়া? অডিট রিপোর্টের আগে, মানে অডিট রিপোর্ট সাবমিট করার আগে দিতে হবে। আমরা যখন অডিট শেষ করি তারপর কাগজপত্র নেই, তারপর রিপোর্ট প্রদানের আগে, অডিট রিপোর্টটা প্রদান করার আগে, মানে অডিটের কার্যক্রম শেষ করার পর আর কি, মানে যখন আমরা ফার্মে চলে আসি কাগজপত্র সবগুলো নিয়ে। তাই তাই তাই। অনেক এম্বিগুইটি আছে এটা নিয়ে, বোঝাই যাচ্ছে। আর কারো কোনো মতামত আছে কিনা বলুন। আসলে আমরা কখন নেই? এক্সিট মিটিং এর সময় আমরা এটা আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেই ম্যাম। আচ্ছা তাই। হ্যাঁ, তারপরে আর আর কারো কোনো? অনেকগুলো টাইমের বিষয় চলে আসছে, এক একজন এক এক টাইমের কথা বলছেন। আসলে কখন নেওয়া উচিত? এটা হলো ম্যাম যে আমরা যখন অডিট রিপোর্টটা পুরো ফাইনাল হওয়ার পরে এটা আমরা একটা ড্রাফট পাঠাই, এবং এটার উপর বেস করেই ম্যানেজমেন্ট আমাদেরকে যে মানে যে লেটারটা পাঠায় আর কি, যে এটার মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে কিনা বা সবকিছু ওকে আছে কিনা, আমরা যেটা চেক করছি বা যেগুলো নিয়ে কাজ করছি যেগুলো সবকিছু ঠিকঠাক আছে, মানে আপনার আমাদের মানে রেসপন্সিবিলিটি এটা যে নাই, আমরা পুরো পালন করছি, এটাই জাস্ট ওনারা আমাদেরকে ব্রিফ আচ্ছা, করে। ঠিক আছে। অনেকগুলো অ্যাম্বিগুইটি এখানে আছে, অনেক ধরনের অ্যান্সার এসেছে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি। রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা নর্মালি নেওয়া উচিত যখন অডিট শুরু করছেন। আপনার সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা নেই না তাদের কাছ থেকে, সাইন করা, ডেট দেয়া, রাইট? জি যে ম্যাম। হ্যাঁ এটাই ফাইনাল, এটার আর কোনো চেঞ্জ হবে না, ঠিক তখনই এটা নেওয়া উচিত। ঠিক আছে, এটা হচ্ছে মেইন মেইন পয়েন্ট যে কখন নেওয়া উচিত। বাট যদি তখনও মিস করা হয়, অবশ্যই অবশ্যই অডিট শেষ করার আগে, অডিট রিপোর্ট দেওয়ার আগে অবশ্যই এটাকে আপনাকে কালেক্ট করতেই হবে বা তাদের কাছ থেকে নিতে হবে। বাট সবচেয়ে জরুরি হচ্ছে আপনি যদি সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে নিতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন তখনই নিতে হবে আপনাকে যখন আমি পড়াবো, আপনি নিজেই বুঝবেন যে এটা কেন যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া উচিত। ঠিক আছে, আমরা একটু ডিপে যাই, তাহলে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে যে কেন এটা আমার সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সময়ই নেওয়া উচিত। প্রথমেই কি বলেছে, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার ইজ প্রোভাইডেড ইন কানেকশন উইথ, এটা হচ্ছে স্কোপটা আসলে ডিফাইন করেছে। এখানে আমরা না যাই, আমরা মূল জায়গাটাতে একটু যাই। কথাগুলো কিন্তু ক্লায়েন্ট অডিটরকে বলছে, রাইট? কারণ রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা কে দিচ্ছে? ক্লায়েন্ট দিচ্ছে অডিটরকে। আর এঙ্গেজমেন্ট লেটারের কথাগুলো ছিল, অডিটর কথাগুলো বলছে ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্ট। আর এখন হচ্ছে ক্লায়েন্ট কথা বলছে ম্যাম অডিটর। কি বলছে দেখেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে ক্লায়েন্ট বলছে উই হ্যাভ ফুলফিলড। ম্যাম ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার আর এটা কি এক? জি রিটেন জি জি, রিপ্রেজেন্টেশন লেটার, মাহমুদুল। আমরা যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন জি জি লেটার জি দেই জি, আর রিটেন এই যে রিপ্রেজেন্টেশন, রিটেন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন লেটার সেম লেটার। সেম সেম সেম। ওকে, আর মাঝখানে আর কথা না বলি, আমরা যদি কোনো কোশ্চেন থাকলে আমরা একটু চ্যাট বক্সে লিখি। হ্যাঁ, সেম দুটোই। সো যেটা বলছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড কি কি জিনিস তারা ডিসক্লোজ করেছে, উই হ্যাভ ফুলফিলড all responsibilities as set out in the terms of the audit engagement dated এত for the presentation of the financial statement in accordance with IS, in particular the financial statement are fairly presented. So প্রথমেই ক্লায়েন্ট বলছে যে আমাদের অডিট এঙ্গেজমেন্ট লেটারে আমাদের যে রেসপন্সিবিলিটিগুলো বলা ছিল, আমরা সেই রেসপন্সিবিলিটিগুলো পালন করছি। মানে রেসপন্সিবিলিটির মধ্যে ছিল যে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম দায়িত্ব মানে ঠিকঠাক করা, বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ঠিক আছে কিনা সেটা চেক করা, এবং সেটাকে ইনশিওর করার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। সো অনেকগুলো রেসপন্সিবিলিটি ছিল না? এঙ্গেজমেন্ট লেটারের কথা মনে আছে আপনাদের যে ম্যানেজমেন্টের কিছু রেসপন্সিবিলিটির কথা বলা ছিল, তাই না? সো এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটার যেহেতু এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে ফার্স্ট ধাপ, এটা হচ্ছে তারপরে আসে, সেজন্যই প্রথমেই ডিসক্লোজ করছে যে
রিটেন রিপ্রেজেন্টেশন লেটার ডিসক্লোজ করছে যে এঙ্গেজমেন্ট লেটারে যে আমাদের দায়িত্ব ছিল, ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, সেগুলো আমরা ফুলফিল করেছি। আমরা আইএসআইএফআরএস অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছি। সো এই দায়িত্বগুলোর কথা প্রথমেই তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সেকেন্ড হচ্ছে রিলেটেড পার্টি রিলেশনশিপ অ্যান্ড ট্রানজ্যাকশন হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টেড ফর অ্যান্ড ডিসক্লোজড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ আইএস 24 and আইসা 550। সো কি বলছে, রিলেটেড পার্টের রিলেশনশিপ এবং ট্রানজ্যাকশন নিয়ে যা যা আছে আইএস 24-এ যেগুলো ডিসক্লোজ করার কথা এবং আইসা 550-তেও এরকম কিছু ডিসক্লোজারের কথা বলা আছে, সেইগুলো ডিসক্লোজ করা হয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এবং আমরা সেগুলো মেনে অডিট রিপোর্ট তৈরি করেছি। ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট তাদের পক্ষ থেকে। আমরা যদি একটু বই যদি সামনে থাকে আপনাদের 258 নাম্বার পেজে, আমরা যদি একটু আইসা 550 রিলেটেড পার্টি নিয়ে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে আসলে কি দিতে হয় এটা একটু পাশেই বলা আছে, দেখেন। আমি আবার বলছি 258 নাম্বার পেজে আইসা 550 একদম উপরের দিকে দেখেন, দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ ডিসক্লোজ টু দ্য অডিটর দ্য আইডেন্টিটি of the entities related parties and all the related party transaction of which they are aware। ঠিক আছে? সো এই যে রিলেটেড পার্টি রিলেটেড ইনফরমেশন গুলো দিতে হয়, এটা আমার আইসাতেও বলা আছে, আমার আইএসও বলা আছে। সো আমরা ডিসক্লোজার গুলো, তারা বলছে কি আমরা ডিসক্লোজার গুলো বা রিলেশনশিপ ট্রানজাকশন গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টেড ফর করেছি এবং ডিসক্লোজ করেছি। All events subsequent to the date of the financial statement and for which IFRS require adjustment or disclosure have been adjusted or disclosed as per ISA 560। অর্থাৎ কিছু জিনিস থাকে, আপনার যদি আইএস 10টা নিয়ে কারো যদি কোনো ধারণা থাকে যে আইএস 10 বলেছে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মানে ডেডলাইন বা কাট অফ টাইম শেষ, বাট তারপরে যদি এমন কিছু থাকে যে অ্যাডজাস্ট করা দরকার বা হচ্ছে গিয়ে ডিসক্লোজ করা দরকার, তুমি হচ্ছে গিয়ে এই রিপোর্টিং টাইমের পরেও কিছু টাইম থাকে অডিট রিপোর্ট সাইনের আগে, কিছু যদি তুমি ডিসক্লোজ করতে চাও, অ্যাডজাস্ট করতে চাও, যেমন আমরা ওই যে গোয়িং কনসার্ন ইস্যু এমফাসিস অফ ম্যাটার কথা হয়েছিল আমাদের, রাইট? রিপোর্টিং এর সময় আমরা এই কথাগুলো বলেছি। সো সেগুলো কিন্তু এক ধরনের ডিসক্লোজার, অর্থাৎ রিপোর্টিং টাইম শেষ, বাট এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি আমি কিছু ডিসক্লোজ করতে চাই, অ্যাডজাস্ট করতে চাই, আমি সেটা অবশ্যই করতে পারি। এবং এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে বলেছে যে সাবসিকুয়েন্টে যদি কোনো এ ধরনের অ্যাডজাস্টমেন্ট বা ডিসক্লোজার কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করেছি অথবা ডিসক্লোজ করেছি। আচ্ছা, জাহাঙ্গীর বলছেন যে নামাজের জন্য একটু ব্রেক দরকার। সো আসলে কতক্ষণ হলে আপনাদের জন্য ভালো হয়, কারণ আমার হচ্ছে 10টা পর্যন্ত ক্লাস। ম্যাডাম 8:45-এ নামাজ শুরু, তা এখন আপনি ওইভাবে একটু টাইম দেন আর কি, মানে 15-20 মিনিট। হ্যাঁ, 9টায়, তাহলে তাহলে 45 to 9। ঠিক আছে, আমরা 3-4 মিনিট একটু ডিসকাস করে নিই এক দুইটা ওকে। পয়েন্ট। আমরা ঠিক মানে 8:45-এ আমরা ছেড়ে দিব আপনাদেরকে, 9টায় আমরা আবার ব্যাক করবো। ঠিক আছে? সো আমরা যেটা এই পয়েন্টটা পড়ছিলাম যে সাবসিকুয়েন্টলিও যদি কোনো ধরনের কোনো মানে অ্যাডজাস্টমেন্ট ডিসক্লোজার করার দরকার হয় বা দিতে হয়, আমরা সেটাও দিয়েছি। মানে তাদের যদি এরকম কিছু ইস্যু থাকে তারা সেটা ডিসক্লোজ করেছে অথবা অ্যাডজাস্ট করেছে। উই হ্যাভ স্যাটিসফ্যাক্টরি টাইটেল টু অল ওন্ড অ্যাসেট and there are no lien or encumbrance on such asset nor has any asset had been placed। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা ক্লায়েন্ট অ্যাসেট সেগুলোকেই দেখাতে পারে যেগুলোতে তাদের নিজেদের হচ্ছে রাইটস এন্ড অব্লিগেশন আছে, ইজেন্ট ইট? জি ম্যাম, তাদের কন্ট্রোল আছে যেসব ইয়েস, অ্যাসেটে। ইয়েস। আরেকজন কেনাকাটা করেছে আরেকজনের সাথে ডিড, সেটা কি আমি আমার কোম্পানির অ্যাসেটে আনবো? নো। আনতে পারি না। না ম্যাডাম। তো সেটা তারা এনশিওর করেছে যে এইখানে যত রকম নন কারেন্ট অ্যাসেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো হয়েছে সবগুলোর টাইটেল বা সবগুলোর ওনারশিপ কোম্পানিরই। আর যদি কোনোটার এগেনস্টে কোনো লিয়েন থাকে, মানে কোনোটা যদি কোনো বন্ধক দিয়ে যদি কিছু করা হয় সেটাও ডিসক্লোজ করতে হবে, যদি না থাকে সেটাও ডিসক্লোজ করতে হবে যে কোনো অ্যাসেটের এগেনস্টে কোনো লিয়েন নেই। যদি থাকে সেটাও ডিসক্লোজ করবেন, না থাকলে সেটাও ডিসক্লোজ করা দরকার। ঠিক আছে? সো এইখানের ম্যানেজমেন্ট ডিসক্লোজ করেছে যে তাদের অ্যাসেটের সাথে কোনো লিয়েন নেই। সো এটা যেন এনশিওর হয়।
তারপর হচ্ছে দেয়ার আর নো নন কমপ্লায়েন্স উইথ রেগুলেটরি রিকোয়ারমেন্টস দ্যাট কুড হ্যাভ এ ম্যাটেরিয়াল ইফেক্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আমি যদি এনজিও হই, এনজিওবি রুলস রেগুলেটরি মেনটেন করা আমার জন্য বাধ্যতামূলক। আমি যদি ব্যাংক হই, ব্যাংকের বিআরপিডি সার্কুলার, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট মেনে চলা আমার জন্য বাধ্যতামূলক। আমি যদি ইন্স্যুরেন্স হই, ইদ্রা রুলস রেগুলেশন মেনটেন করা আমার জন্য বাধ্যতামূলক। সো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই আলাদা কিছু রুলস রেগুলেশন থাকে, প্লাস কমন কিছু। কোম্পানিজ অ্যাক্ট সবার জন্য সমান থাকে আবার। সো কোম্পানিজ অ্যাক্টের রুলস রেগুলেশন থাকে, ইন্ডাস্ট্রি বেসড রুলস রেগুলেশন থাকে, লিস্টেড কোম্পানি হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলস রেগুলেশন থাকে। এগুলো কি প্রত্যেকটা কোম্পানিকে কমপ্লাই করতে হয় না? জি ম্যাম। যার জন্য যেটা অ্যাপ্লিকেবল। তো সে এটা এনশিওর করেছে যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট যা যা আছে সে সবকিছু কমপ্লাই করেছে, এমন কোনো কিছু নেই যে নন কমপ্লায়েন্স। সো একটু আগে আপনারা বলছিলেন যে আমরা অডিট রিপোর্ট, কেউ কেউ বলছেন অডিট রিপোর্ট সাইনের পরে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার, কেউ কেউ বলছেন তার ঠিক আগে। আপনি যদি এটা সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পর মানে সাথে সাথেই না নেন, ওরা এগুলা ঠিক বলেছে কি ভুল বলেছে আপনি কি সেগুলো চেক করতে পারবেন? ওরা একটা জিনিস লিখে দিল, আপনি অডিটর হিসেবে কি খালি লিখে দিল, কি লিখে দিল না চেক করে আপনি ফাইল আপ করে রাখলেন, এটাই কি শেষ আমাদের রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের উদ্দেশ্য? অবশ্যই না। এরা যে এই যে প্রত্যেকটা জিনিস লিখেছে, আমি অডিটর হিসেবে এই প্রত্যেকটা পয়েন্ট তারা যে লিখেছে সেটা আরেকটু চেক করে দেখার দায়িত্ব আমার। আসলেই কোনো নন কমপ্লায়েন্স আছে? আসলেই এমন কোনো অ্যাসেট আছে যেটা আসলে তাদের টাইটেলে নাই? কোনো অ্যাসেটের এগেনস্টে কি কোনো লিয়েন আছে কিনা? সো প্রত্যেকটা পয়েন্টেই আসলে অডিটরকে চেক করে দেখার বিষয় থাকছে। তো আপনার যদি অডিটই শেষ করে ফেলেন, তখন কি আপনি এগুলো রিচেক করতে পারবেন? না ম্যাম। সো এটা করা যাবে আমার না। সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে সাথেই নিতে হয়, যাতে করে আমি এগুলো তারা যেটা লিখেছে সেটাকেও আমি অডিটর হিসেবে আরেকটু রিচেক করে দেখতে পারি যে তাদের এটা ঠিক কিনা, বা তারা আসলেই কমপ্লাই করেছে কিনা, অ্যাসেট তাদের ওনে কিনা, রিলেটেড পার্টি ট্রানজেকশন তারা সব দিয়েছে কিনা। ঠিক আছে। সো আমি নেক্সট স্লাইডে যাব, আমরা নামাজের ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা 9টায় ঠিক ব্যাক করছি। ওকে, ওকে। ঠিক আছে জি।
পারভেজ, পারভেজ, 1.5 মাস পর, 1.5 মাস সংসার করার পর জানা গেছে নববধূ পুরুষ। হ্যাঁ, এই সেদিন কি করছে, যেদিন করার কথা। হ্যাঁ, এটা কোন কোন জায়গায় যেন হয়েছে, আসছে আর আমি রিফ্রেশ দিতে চলে গেছে, লিখাটা পড়ছি ওর। লোক চিন্তা করছে বাচ্চাটাকে কি করছে। স্বপ্ন এই যে একজন ইউজার ভাই, আপনার এটা মিউট করেন একটু কষ্ট করে। আমরা আছি সবাই, রাইট? জি ম্যাডাম। জি ম্যাম। আলহামদুলিল্লাহ। সো আমরা যে জায়গায় ছিলাম, রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা আমরা পড়ছিলাম যে ক্লায়েন্ট কি কি ডিসক্লোজার দিচ্ছে বা রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে কি কি লিখছে। আমরা এখানে 5টা পয়েন্ট অলরেডি ডিসকাস করেছিলাম, 1 2 3 4 5। এটার আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলি। সো
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আরো কিছু রিটার্ন রিপ্রেজেন্টেশন লেটারে রিপ্রেজেন্ট করে ক্লায়েন্ট, সেটা হচ্ছে financial statement disclosed all the facts of which we are aware that are relevant to the entity's ability to continue, অর্থাৎ গোয়িং কনসার্ন কোনো থ্রেট নেই, বা গোয়িং কনসার্নে যদি কোনো পসিবিলিটি না থাকে, অ্যাবিলিটি টু কন্টিনিউ, সেটা রিলেটেড তাদের একটা ডিসক্লোজার লাগে। অর্থাৎ ক্লায়েন্টকেই আগে ডিসাইড করতে হয় তাদের এমন কোনো ইস্যু আছে কিনা বা এমন কোনো সিচুয়েশন আছে কিনা যেটার কারণে আসলে তাদেরকে গোয়িং কনসার্ন, থ্রেট এরকম হয়ে যায়, এরকম কোনো ইস্যু আছে কিনা। সো এটা যদি না থাকে তাহলে সে ডিক্লেয়ার করবে যে তাদের সিচুয়েশনটা অ্যাবিলিটি টু কন্টিনিউ। আর যদি এরকম সিচুয়েশন থাকে যে না, গোয়িং কনসেন্ট্রেট আছে, তাহলে অবশ্যই সেটা যেন তারা ডিসক্লোজ করে। ঠিক আছে? সো এই গোয়িং কনসার্নটা হচ্ছে আবার আইসা 570-তে বলা আছে যে আপনার কোনো যদি ইস্যু থাকে এরকম যে গোয়িং কনসার্ন রিলেটেড, তাহলে অবশ্যই সেটা ডিসক্লোজ করতে হবে। আরেকটা জিনিস ডিসক্লোজ করা, ইন প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ইউজেস সিগনিফিকেন্ট অ্যাজাম্পশন and appropriate estimates which are reasonable and have been disclosed in the financial statement, ISA 540। 540 তো বলেছে যে আপনারা একটু আগে আমরা যে চ্যাপ্টার 11-এ এস্টিমেটেড ফিগার নিয়ে কথা বলেছি না, মেথড গুলো নিয়ে কথা বলেছি না, যে এস্টিমেটেড ফিগার থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, অ্যাজাম্পশন থাকে কিছু, বাট সেগুলো রিজনেবল হতে হয়। যে লাস্ট মাসে ইলেকট্রিসিটি বিল কত ছিল সেটার একটা গেস করে জাস্টিফিকেশন সহ এই মাসের রিজনেবল মানে ইলেকট্রিসিটি বিল কত হতে পারে এটা তারা গেস করবে এবং সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বসাবে। আর অডিটরের দায়িত্ব হচ্ছে ওইটা একটু চেক করা যে আসলেই তাদের এস্টিমেশনটা ঠিক আছে কিনা বা এটার পেছনের যুক্তি কি। ঠিক আছে? সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে না না, এটা তো অ্যাক্রুয়াল, তাই না? হ্যাঁ অ্যাক্রুয়াল তো এটা, তাই না? হ্যাঁ 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 সো এই যে এস্টিমেটটা রিজনেবল কিনা সেটা অডিটর ডিসাইড করবে বা অডিটরের জাজমেন্টে ইয়া করবে, বাট ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে তাদেরকে তাদের নিজেদের অভিজ্ঞতা বা তাদের নিজেদের ইনফরমেশনের উপর বেস করে এস্টিমেটেড ফিগারটা ডিসাইড করা যেন সেটা রিজনেবল হয়। সো এটা আছে আইসা 540-তে বলা আছে এস্টিমেটস নিয়ে। এটাও আপনাদের বলতে আছে, আমি যদি পেজ 257-এ আছে, আমি সবগুলো এখানে ডিসকাস করেছি, তারপরেও লিঙ্ক করিয়ে দিচ্ছি আপনাদের বইয়ের সাথে যাতে আপনারা এটাকে ধরতে পারেন। এই যে দেখেন 257 নাম্বার পেজে একদম নিচের দিকে 540 অডিটিং অ্যাকাউন্টিং এস্টিমেটে বলা আছে, whether the methods, significant assumption and the data used in making accounting estimate are appropriate, the auditor shall also consider the need to obtain representation about a specific, অর্থাৎ এই এস্টিমেটস নিয়ে অডিটরদেরকেও রিটেন রিপ্রেজেন্টেশন লেটার দিতে হয়। সো সেটাই, সেই বেসিসে এটা এই পয়েন্টটা ইনক্লুড করেছে ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে, উই হ্যাভ নো প্ল্যান অর ইন্টেনশন দ্যাট মে ম্যাটেরিয়ালি ইফেক্ট দ্য ক্যারিং ভ্যালু অর ক্লাসিফিকেশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। এটা কি জানেন যে অ্যাসেট লায়াবিলিটি কখন ক্লাসিফাই করতে হয়? মানে কোনো নন কারেন্ট অ্যাসেট থাকে না, কোনো নন কারেন্ট লায়াবিলিটি থাকে না, কোন টাইমটাতে? যদি ম্যানেজমেন্ট ডিসাইড করে তারা লিকুইডিটেশনে যাবে, অর্থাৎ তাদের বিজনেসকে তারা ডেমলিশ করে দিবে বা সকল দেনা পাওনা সব শোধ করে এটাকে বন্ধ করে দিবে, তখন কি করে? কোনো নন কারেন্ট অ্যাসেট থাকে না, নন কারেন্ট লায়াবিলিটি থাকে না, সব কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিতে ক্লাসিফাই করে মিট আপ করে, অ্যাসেট দিয়ে লায়াবিলিটি মিট আপ করে এটাকে ডেমলিশ করে দেয়। ঠিক আছে? সো এরকম যদি কোনো অর্গানাইজেশনের প্ল্যান থাকে যে না আমরা চালাতে পারছি না, চলবো না, বেশি দিন আর বিজনেস করব না, আমরা হয়তো এটাকে বিক্রি করে দিব অথবা এটাকে লিকুইডিটেশনে চলে যাব, সো এরকম যদি কোনো প্ল্যান থাকে ইন ফিউচারে 2-4 বছরের মধ্যেও, সেটাও তারা অডিটরের সাথে শেয়ার করতে পারে বাই রিপ্রেজেন্টেশন লেটার, সেটার মাধ্যমে দিয়ে তারা এটাকে নিয়ে কথা বলতে পারে। তারপরে কি, we have disclosed to you the result or our assessment of the task that the financial statement may be materially misstated as a result of fraud। ম্যানেজমেন্টের কাছে এই ধরনের যদি কোনো ইনফরমেশন থেকে থাকে যে তাদের এখানে ফ্রড হচ্ছে বা ফ্রডের কোনো পসিবিলিটি, বা তারা যদি অতীতের কোনো কার্যক্রম দেখে কোনো ফ্রডের কোনো ক্লু খুঁজে পায়, ডেফিনেটলি তারা অডিটরের সাথে সেটা শেয়ার করবে, সেই রিলেটেড ইনফরমেশনগুলো ডিসক্লোজ করবে। ঠিক আছে? এটা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব বাই রিপ্রেজেন্টেশন লেটার।
ম্যানেজমেন্ট আরো বলছে, উই হ্যাভ ডিসক্লোজ টু ইউ দ্য আইডেন্টিটি অফ দ্য এন্টিটিস রিলেটেড পার্টিস অ্যান্ড অল দ্য রিলেটেড পার্টি রিলেশনশিপ অ্যান্ড ট্রানজাকশন হুইচ আর অ্যাওয়ার। যে ওয়ার্ডটা, যে লাইনটা আমি একটু আগে বই থেকে পড়েছি, সেম এই লাইনটাই এখানে বলা আছে। এর আগের পেজে ছিল কি, রিলেটেড পার্টি রিলেশনশিপ এবং ট্রানজেকশনটাকে তারা ডিসক্লোজ করেছে। আর এখানে বলেছে উই হ্যাভ, কই, আচ্ছা, উই হ্যাভ ডিসক্লোজ টু ইউ দ্য আইডেন্টিটি অফ দ্য এন্টিটিস রিলেটেড পার্টিস অ্যান্ড অল দ্য রিলেটেড পার্টি রিলেশনশিপ অ্যান্ড ট্রানজেকশন হুইচ উই আর অ্যাওয়ার। অর্থাৎ শুধু ডিসক্লোজ করা না, যা যা আছে, যেখানে যা আছে, যত রকম ট্রানজেকশন, যত রকম রিলেশনশিপ, কি কি আছে না আছে, সব কিছু তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনফরমেশন দিয়ে দিবে অডিটরদেরকে, এবং অডিটররা সেই বেসিসে অডিট করে চেক করবে। ঠিক আছে? সো রিলেটেড পার্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কারণে বারবারই ওই পয়েন্টটাতে ফোকাস করছে যেন এটা রিলেটেড ইনফরমেশন, ট্রানজেকশন যা যা আছে সবকিছু যেন ডিসক্লোজ করা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আরও বলছে ম্যানেজমেন্ট, দেয়ার আর নো কন্টিনজেন্সিস অ্যান্ড ইভেন্টস হ্যাভিং অকার্ড আফটার দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ডেট দ্যাট কুড হ্যাভ আ ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট অন দ্য কন্ডিশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অন দ্য স্টেটমেন্ট অফ financial position date and are of such importance that non-disclosure would prevent the user of financial statement from making proper evaluation and decision. আচ্ছা, কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি, এই ওয়ার্ডগুলো শুনেছেন কিনা, এগুলো কি কোনো আইডিয়া আছে কিনা? জি ম্যাডাম, ব্যাংকের ক্ষেত্রে বলেন। থাকে ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম ব্যাংকের ক্ষেত্রে থাকে। শুধু কি ব্যাংকের ক্ষেত্রে? কি ধরনের ব্যাপারগুলো? ম্যাডাম যে জিনিসগুলো ম্যাডাম সম্পদের পাশে থাকে, দায়ের পাশে থাকে। না ঠিক আছে, বাট কন্টিনজেন্ট অ্যাসেট কোনটাকে বলবো, কন্টিনজেন্ট লায়াবিলিটি কোনটাকে বলবো? ম্যাম, এইগুলা হচ্ছে ফিউচারে কোনো দায় হতে পারে যদি আমি কোনো জি, আহ, ফিউচারে আহ, কোনো সম্পদ হতে পারে, ফিউচারে কোনো দায় হতে পারে, রাইট? ম্যাডাম ওই হ্যাঁ। আমানত টামানত থাকে গ্রাহকের, এগুলা। না ম্যাম, এটা হচ্ছে আমি কোর্টে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন চলতেছে, সেটা মানে আমি হেরেও যেতে পারি, তখন সেটা মানে ইয়েস, কন্টিনজেন্ট দায় হবে। আর যখন আমি জিতে যাব তখন সেটা অ্যাসেট হবে আর কি, এরকম বিষয়। ঠিক আছে, ওকে। আমি দুইটা উদাহরণ সুন্দর করে দিয়ে দেই, এটাও মানে অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড। আসলে অ্যাকাউন্টিং অ্যাসুরেন্স দুটো আসলে ইন্টার রিলেটেড, অনেকগুলো বিষয়, অনেক আইএস এর ইম্প্যাক্ট অ্যাসুরেন্সও আছে, যেটা কিনা অ্যাকাউন্টিং এর টপিক। আমি কোনো একটা জিনিস দায় হতে পারে, এই যে আপনাদেরকে যখন এস্টিমেটেড মেথড গুলো পড়াচ্ছিলাম, আপনাদেরকে একটা লিগাল ইস্যু নিয়ে কথা বলেছি না, যে আমার মামলা চলছে, এটা আমার দায় হতে পারে বা আমাকে এটা পে করতে পারে, আমি সেটা আগে থেকে আজ করে আমি একটা প্রভিশন রাখছিলাম, মনে আছে আপনাদের? জি ম্যাম। এটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটিস। কন্টিনজেন্ট লায়াবিলিটি তখনই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শো করতে পারেন যখন আপনি দেখতে পাচ্ছেন যে একদম মোটামুটি আপনি কিছুটা মানে প্রবাবল বা সম্ভাবনা আছে, সবকিছু ডিসাইড করে অডিটররা যত রকম জিনিসপত্র দেখেছে তারা ডিসাইড করে, অথবা ম্যানেজমেন্ট তাদের কয়েকটা, দেখেন না কয়েকটা কোর্টে তারা হেরে গেছে, তার মানে কি তাদের এটা কিন্তু পে করতে হবে, তারা মোটামুটি কিছুটা নিশ্চিন্ত। হ্যাঁ, সো এই যখন অবস্থা, তখন কিন্তু আমি সেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারি যে আমার একটা দায় হওয়ার সম্ভাবনা আছে, আমি সেই প্রবাবিলিটি গেস করে আমি এখন থেকেই একটু একটু করে প্রভিশন রাখছি। সো কন্টিনজেন্ট লায়াবিলিটি প্রবাবিলিটি থাকলেই আমি এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবো। বাট কন্টিনজেন্ট অ্যাসেট কখন দেখানো যাবে? আপনি একটা জিনিস, ল্যান্ড নিয়ে আপনার মামলা চলছে কারোর সাথে, হ্যাঁ, যে আপনার সম্পত্তিটা কি আপনার নাকি অন্য কারো, এটা নিয়ে মামলা চলছে, ধরেন মামলা চলছে, হ্যাঁ, মামলার ডিসিশনে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনি জিতবেন, বাট বাট আপনি না জিতা পর্যন্ত সেটাকে আপনি অ্যাসেট হিসেবে দেখাতে পারবেন না, তাই না? কারণ না জিতা পর্যন্ত কি ওইটার রাইটস অব্লিগেশন আপনার কাছে আসবে? নো ম্যাম। অবশ্যই না। সো অ্যাসেট সার্টেন না হওয়া পর্যন্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো যাবে না কন্টিনজেন্ট অ্যাসেট, বাট কন্টিনজেন্ট লায়াবিলিটি প্রবাবিলিটি থাকলে দেখানো যাবে। দুটোর মধ্যে কিন্তু দুইটা বেসিক জায়গায় পার্থক্য আছে। অর্থাৎ আমি অ্যাসেটটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছি যে এটা আমারই অ্যাসেট, আমার অ্যাসেট মানে একদম মামলার রায়টা একদম ফিনিশ, যখন নিশ্চিত হচ্ছে এটা আমার অ্যাসেট তখন থেকে আমি দেখাতে পারবো। বাট
লায়াবিলিটি নিশ্চিত হওয়ার আগেই যদি আমি প্রবাবিলিটি দেখি যে এটা আমার লায়াবিলিটি হতে যাচ্ছে, আমি তখন থেকে এটাকে দায় হিসেবে আস্তে আস্তে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি এটার জন্য প্রভিশন রাখতে পারবো বা দেখাতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম, এটা মনে হয় প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী করে। ইয়েস ইয়েস। এটা ম্যাম আপনারা এটা আরো যদি কনজারভেটিভ কনসেপ্ট। এইটা কনজারভেটিভে আপনারা যদি IS 37-এ এটা আছে, IS 37 যদি আপনারা আপনাদের প্রফেশনাল লেভেলের যদি কোনো বই দেখার সুযোগ হয়, এত সুন্দর করে ওখানে IS 37 বা যে কোনো আইসি, আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা খুবই পছন্দের একটা সাবজেক্টও ছিল। আমার হচ্ছে গিয়ে পড়তেও ভালো লাগতো, আমি যখন প্রফেশনাল লেভেলের এক্সাম দিচ্ছিলাম পড়ছিলাম, মানে এত সুন্দর করে বইটা অর্গানাইজ, আপনার এক্সাম্পল দিয়ে আপনার ক্লিয়ারলি প্রত্যেকটা আইএস, যতগুলো আইএস ওই বইতে কভার করা আছে, এত সুন্দর করে বোঝানো আছে, আপনাকে আর মানে সেকেন্ড কোনো কিছুতে যেতে হবে না বোঝার জন্য। সো যদি কখনো সুযোগ পান, প্রফেশনাল লেভেলের বইটা কিনে রাখবেন, যে কোনো আইএস একটু সুযোগ পেলে ওই বইটা দেখবেন, খুবই ভালো চ্যাট লাগবে। জিপিটি এক্সাম্পল তো ম্যাম বললে সুন্দর করে বুঝায় দেয়। হ্যাঁ চ্যাট জিপিটিতে বললে, আইএস নাম্বার হ্যাঁ, বললে সুন্দর তো মতো অবশ্যই বুঝায়। আমি বলছি আপনাদের বইটাও যেন, চ্যাট জিপিটিতে একটা জিনিস বুঝলেন, আপনাকে তো সেটা আবার পরবর্তীতে পড়তে হলে বুঝতে হলে তো কোথাও একটা রেকর্ড রাখতে হবে, তাই না? হয়তো আপনি কপি করে কোনো এক জায়গায় রাখলেন, এর জি চাইতে জি। আপনার যদি বইটা সামনে থাকে বা আপনি যদি ইয়া করেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার এটা যখনই সুযোগ হয় আপনি বইটা খুলে আপনি একটু রিভিউ দিতে পারলেন, চেক করতে পারলেন, ঠিক আছে? সো ওইটা তো আপনার পরবর্তীতে পরীক্ষায় কাজে লাগবেই। সো যদি সুযোগ হয় বইটা কিনে একটু পড়বেন, দেখবেন। আর চ্যাট জিপিটি আছে আরো বেশি ক্লিয়ার করে বোঝার জন্য, ঠিক আছে? সো আমরা কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি আমাদের ক্লিয়ার। জি ম্যাম। এখানে রিপ্রেজেন্টেশন লেটারে বলেছে, ম্যানেজমেন্ট বলছে দেয়ার আর নো কন্টিনজেন্সিস এন্ড ইভেন্টস হ্যাভ অকার্ড আফটার, মানে যা যা আছে, যদি এরকম কন্টিনজেন্ট অ্যাসেট থাকে, লায়াবিলিটি, কন্টিনজেন্ট লায়াবিলিটির কোনো প্রবাবিলিটি থাকে, তারা সেটা ডিসক্লোজ করেছে, ইভালুয়েট করেছে, ডিসিশন নিয়েছে এবং ডিসক্লোজ করেছে, ঠিক আছে? স্যার এটা নিয়ে তারা এই জায়গায় একটু ডিসক্লোজার দিয়েছে বা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে এই পয়েন্টটা নিয়ে এসেছে। Any other matters the auditor may consider appropriate, যদি অডিটর মনে করে এমন কোনো ইস্যু, সেগুলাও তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে কনসিডার করবে। এখানে একটু আগে তো যেগুলো পড়ছিলাম এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড ডিসক্লোজার। হ্যাঁ, আরো কিছু ডিসক্লোজার ম্যানেজমেন্ট অডিটরদেরকে দেয় এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের মাধ্যমে। সেগুলো কি সেটা আমরা একটু দেখি। ইনফরমেশন প্রোভাইডেড, we have provided you with কি কি ইনফরমেশন ম্যানেজমেন্ট আমাদেরকে প্রোভাইড করছে। Access to all information of which we are aware that is relevant to the preparation of the financial statement, such as records, documentation and others matters. So ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে অডিটরদেরকে অডিট রিলেটেড যত রকম জিনিসপত্র আছে, ডকুমেন্টস, রেকর্ড, সব কিছু প্রোভাইড করবে। এডিশনাল আরো কোনো ইনফরমেশন লাগলে সেগুলোও প্রোভাইড করবে। আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিবে যেখানে যেখানে দরকার, যার যার কাছ থেকে এভিডেন্স মনে করবে অডিটর যে তার কাছ থেকে এভিডেন্স পেতে পারি, ওর কাছ থেকে এভিডেন্স পেতে পারি, এই ডিপার্টমেন্টে আমার যাওয়া উচিত, ওই ডিপার্টমেন্টে আমার কথা বলা উচিত, ডেফিনেটলি ম্যানেজমেন্ট এনশিওর করবে যেন অডিটর সেখানে অ্যাক্সেস পায়, অডিটর সেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে এবং তাদের অডিটটা যেন স্মুথ হয়, ঠিক আছে? All transactions that have been recorded in the accounting records and accounting software are reflected in the financial statement. So, যা যা রেকর্ড এবং সফটওয়্যারে যা যা রিফ্লেকশন আছে, সব ট্রানজাকশন রিলেটেড রেকর্ড গুলো অবশ্যই অডিটরদের জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। অর্থাৎ কি, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স যে ওয়ার্ডটা আছে, যে হ্যাঁ সবকিছুই অ্যাভেলেবেল থাকবে, অডিটর যেটা যেটা মনে করবে সেটা সেটা চেক করবে, বাট অডিটর চেয়েছে কিন্তু পায় নাই, যেন এরকম স্কোপ লিমিটেশন না আসে। Clear? We have disclosed that you, the result. Okay. We have disclosed to you the result or our assessment of the task that the financial statement may be materially misstated as a result of fraud. ফ্রড রিলেটেড ডিসক্লোজার তো একটু আগেই বলেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিয়েছে বা থাকলে দেয়। এই রিলেটেড যদি কোনো ইনফরমেশন থেকে থাকে
সেগুলো যেন অডিটরকে দেওয়া হয়। অর্থাৎ এটা কিন্তু ইনফরমেশন রিলেটেড ডিসক্লোজার। একটু আগে ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড ডিসক্লোজার, সেখানে বলেছে ফ্রড রিলেটেড কিছু থাকলে আমরা ডিসক্লোজ করেছি, আর এখানে বলছে ফ্রড রিলেটেড কোনো ইনফরমেশন থাকলে ডিসক্লোজের পাশাপাশি সেটা অডিটরদেরকে প্রোভাইড করা হবে। অডিটরদেরকে আর কি প্রোভাইড করবে? উই হ্যাভ ডিসক্লোজ টু ইউ all information in relation to fraud or suspected fraud that we are aware of and that affects the entity and involves কোনো যদি ম্যানেজমেন্ট ইনভলভ থাকে ফ্রডের সাথে, এমপ্লয়িরা ইনভলভ থাকে, কে কে কিভাবে ইনভলভ, এই রিলেটেড কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই সব কিছু অডিটরদেরকে তারা প্রোভাইড করবেন। We have disclosed to you all information in relation to allegation of fraud or suspected fraud affecting the entity's financial statement communicated by employees, formal employees, analysts, regulator and others। অর্থাৎ কোম্পানির সাথে রিলেটেড এমপ্লয়ি, আগের কোনো এমপ্লয়ি, অ্যানালিস্ট, রেগুলেটর বা তাদের কোনো সলিসিটর বা যে যাই থাকুক না কেন, কারো মাধ্যমে কোনোভাবে যদি ফ্রড হয়ে থাকে, ফ্রডের এলিগেশনও হয়ে থাকে, এই রিলেটেড ইনফরমেশন যদি কোম্পানি জানে, অবশ্যই অডিটরদেরকে সেই রিলেটেড ইনফরমেশন তারা দিবে, ডিসক্লোজ করতে তারা বাধ্য। We have disclosed to you all known instances of non-compliance or suspected non-compliance with laws and regulator. Those effects should be considered when preparing financial statement। অর্থাৎ একটু আগে তো বলেছে যে কোনো নন কমপ্লায়েন্স, এই যে এটাতে কি বলেছে, যদি কোনো নন কমপ্লায়েন্স, দেয়ার আর নো নন কমপ্লায়েন্স, আপনাকে এনশিওর করেছে কোনো নন কমপ্লায়েন্স নাই। তারপরেও আরেকটা পয়েন্টে কি বলেছে, তারপরেও বলেছে কোনো যদি নন কমপ্লায়েন্স তারা আসলেই করে থাকে, কেন করেছে, কেন এটা নন কমপ্লায়েন্স করতে হয়েছে রেগুলেটরি বডির বাইরে গিয়ে, সেটা অবশ্যই অডিটরদেরকে জানানো। যেমন আমি এরকম একটা পেয়েছি, একটা খুবই রিনাউন্ড ক্লায়েন্ট লিস্টেড কোম্পানি ছিল, আমি অডিট করেছি, সেখানে তারা ডিসক্লোজ করে দিয়েছে যে আমি WPPF কেন তারা রাখেনি, কেন তারা রাখতে পারছে না, ওই রিলেটেড, এটা হচ্ছে নন কমপ্লায়েন্স ছিল, আদার সবকিছু তারা কমপ্লাই করেছে, যত রকম রেগুলেটরি রিকোয়ারমেন্টস ছিল, শুধুমাত্র এটা কমপ্লাই করেনি। কেন কমপ্লাই করতে পারেনি, কি ব্যারিয়ার ছিল, তারা আমাদেরকে ডিসক্লোজ করেছে। ডিসক্লোজ করার পরও আমরা যেহেতু দেখেছি যে হ্যাঁ তাদের যুক্তি তাদের কাছে ঠিক আছে, বাট রেগুলেটরি যেহেতু রিকোয়ারমেন্টস, এটা না মানলে আমাদেরকে কোয়ালিফাই করতে হতো, আমরা কোয়ালিফাই করেছি, তারা বলেছে কোনো অসুবিধা নেই, আপনি আপনার গ্রাউন্ড থেকে কোয়ালিফাই করেন, যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো যুক্তি বা ব্যাখ্যা চায়, আমরা আমাদের যুক্তি বা ব্যাখ্যা দিতে আমরা প্রস্তুত আছি। সো তারা ডিসক্লোজ করবে, বাট এটা কতটুকু ইম্প্যাক্ট, কতটুকু কি, সেটা কিন্তু অডিটরকে ডিসাইড করতে হবে, ঠিক আছে? তারপর বলেছে we have disclosed to you the identity of the entities, related parties and all the related party relationship transaction। অর্থাৎ রিলেটেড পার্টি রিলেশনশিপ নিয়ে তো অলরেডি ডিসক্লোজার দিয়েছেই, এই রিলেটেড আরো ফার্দার যদি ইনফরমেশন অডিটর চায় যে এই ইনফরমেশন দেন বা ওইটা দেন, এই ডকুমেন্টস গুলো আমাদেরকে দেন, অবশ্যই ম্যানেজমেন্ট সেটা দিতে বাধ্য থাকবে, ঠিক আছে? আর লাস্টে বলেছি এনি আদার ম্যাটার্স দ্যাট দ্য অডিটর মে কনসিডার নেসেসারি। সো আমার জাস্ট আপনাদের কাছে প্রশ্ন, এই যে এতগুলো জিনিস আমরা পড়লাম, আপনার কি মনে হয় না যে এটা তারা বলেছে, বাট আমি অডিটের টাইমে এই যে ওদের বলা কথাগুলো একটু চেক করে দেখার দায়িত্ব আছে? আমি এটাই বুঝাতে চাচ্ছি যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা, এই যে কেউ কেউ বলছেন অডিটের পরে নেওয়া উচিত, কেউ কেউ বলছেন ঠিক অডিট রিপোর্টের সময় এক্সিট মিটিং এর টাইমে নেওয়া উচিত, বাট এই যে কথাগুলো, এগুলো যে তারা বলেছে, এটার আসলেই আপনাদেরকে, এই যে যেমন বলছে যে এক্সেস টু অল ইনফরমেশন দিচ্ছে তারা, আপনি যদি অডিটের টাইমে কোনো এক্সেস না পান, তখন আপনি কি করবেন? বা আপনাকে কিছু ইনফরমেশন তারা দিল না, ফ্রড রিলেটেড বা গোয়িং কনসার্ন রিলেটেড, আপনি তখন আপনার কাছে এভিডেন্স কি? আপনি যদি এটা সাইন করে রাখেন, থাকে আমরা ওইটা এটা বলে ওইটা আমরা ট্রানজাকশনই সবকিছু অ্যাক্সেস পাবো ম্যাডাম, কারণ এটা ম্যানেজমেন্টের সাইন আছে, ইয়েস। সো ডকুমেন্ট। এঙ্গেজমেন্ট লেটারে একটা ব্যাপার আছে, বাট এই যে টাইটেল ওন্ড অ্যাসেট, কোনো রেগুলেটরি নন কমপ্লায়েন্স করেনি, আরো আরো ব্যাপারগুলো যে বলেছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনি যদি অডিটের টাইমে ওদের কথার সাথে চেক না করতে পারেন, তাহলে এটা পরবর্তীতে তাদের এই ডিসক্লোজার নিয়ে তো আসলে আপনি চেকিং এর আর সুযোগ থাকছে না। যদি আপনার অডিটই শেষ হয়ে যায়, অডিট শেষের পরে আপনি এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা নিচ্ছেন,
তারা সেটা ডিসক্লোজ করছে, হ্যাঁ এটা এটা আছে, এটা এটা কমপ্লাই করিনি, বাট আমি অডিটের টাইমে যদি এটা আমার হাতে থাকে, আমি সেটার বেসিসে প্রত্যেকটা পয়েন্ট ধরে আরেকবার একটু চেক করে দেখা যে আসলে সে ফ্রড রিলেটেড ইনফরমেশনগুলো আমাকে দিয়েছে কিনা, রিলেটেড পার্টি রিলেটেড সব ইনফরমেশন আমাকে দিয়েছে কিনা। সো এই যে ব্যাপারগুলো আমি আরেকটু এনশিওর হতে পারি যদি আমি এটাকে আগেই কালেক্ট করতে পারি। সো বেটার যখন আপনি সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিচ্ছেন, তখন যদি রিটেন রিপ্রেজেন্টেশনটা নিয়ে নেন, তাহলে আপনার এটা একটা এভিডেন্স হিসেবে থাকবে। আপনি যদি তারা কোনো কিছু নিয়ে আপনার সাথে মনে করেন যে নন কোঅপারেশন আচরণ করলো কিংবা কোনো কিছু দিতে চাইলো না ইনফরমেশন, তখন আপনি দেখাবেন যে এই যে এখানে তো লেখা আছে আপনারা আমাদেরকে হেল্প করবেন, এই রিলেটেড ইনফরমেশন দিবেন, ওই রিলেটেড ইনফরমেশন দিবেন, বা এগুলো ডিসক্লোজ করা আছে, তাহলে আমি একটা ম্যাচ করে দেখতে পারি এবং আমার অডিটটা আরো বেশি পাকাপোক্ত হয়। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা চেষ্টা করব রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা আমাদের যখন সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিবে তখনই আমরা এটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের অডিটে এটার একটা ভালো ভ্যালু অ্যাড করবে। ক্লিয়ার? সো এটা ছিল আমার মানে একটা লেটারের পুরোটাই এই চ্যাপ্টারটা পুরোটা এই লেটার দিয়ে কভার হয়। তারপরেও আপনাদের বই থেকে আমি দুই একটা জিনিস আরেকটু একটু দেখাই যে এটার সাথে রিলেটেড আর কি কি জিনিস আছে। আমি যদি একটু বইটা আপনাদের সামনে থাকে, এই চ্যাপ্টার, আচ্ছা এটা যে আমরা এতক্ষণ পড়লাম এটা কোন আইসাতে আছে একটু বলেন তো? আইসা 580। আইসা 580-তে আছে, সেখানে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার নিয়ে বলা আছে। এখানে দেখেন বইতে একদম প্রথমে ম্যানেজমেন্টের একটা ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, সো ম্যানেজমেন্টের ডেফিনেশনটা খুবই সিম্পল, আপনারা এটা একটু দেখে নেবেন। আর এখানে আমি আরেকটু আপনাদেরকে একটু গো থ্রু করতে চাই আরেকটা পয়েন্ট। দাঁড়ান, ওকে। সো 1.1-এও আরো কিছু জিনিস বলা আছে, রিটেন রিপ্রেজেন্টেশন অ্যাবাউট ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি। আচ্ছা, এটার নিচে দেখেন রিটেন রিপ্রেজেন্টেশন 1.1 আমি পড়ছি, পেজ নাম্বার হচ্ছে 256। আমি জাস্ট একটু আপনাদেরকে যা পড়িয়েছি ওটার সাথে এটাকে একটু ম্যাচ করানোর চেষ্টা করছি, যেন আপনারা বইয়ের সাথে একটু সুন্দর করে টপিক গুলো ম্যাচ করাতে পারেন যা যা পড়িয়েছি। So দেখেন, written representation are required about management responsibilities, for example that the accounting records have been made fully available to the auditors. So আমার যা যা আছে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে সবকিছু আমার ম্যানেজমেন্ট অডিটরের কাছে অ্যাভেলেবল রাখবে। ফুলফিল দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রিপারেশন অফ ওয়ার্ক, তারপরে প্রোভাইডেড দ্য অডিটর অল রিলিভেন্ট ইনফরমেশন, সবকিছুই আমরা পড়িয়েছি। হ্যাঁ, এখানে এতক্ষণ যেগুলো দিয়েছি, প্লাস 257 1.2-তে যেটা আইসার রেফারেন্স দিয়ে দিয়েছিল, সবগুলো আইসাই আমরা কিন্তু এই যে একটু আগে যে লেটারটা আছে সেগুলোতে কভার করেছি, পাশে দিয়ে পাশে দিয়ে আইসার রেফারেন্স গুলো দেয়া ছিল। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু যাব। এটা হচ্ছে আপনার 259 নাম্বার পেজ, একদম উপরের দিকে, একদম উপরে দুইটা প্যারা আছে। 259 নাম্বার পেজ, একটু উপরের দিকে দুটো প্যারা আছে। আমি জাস্ট সেকেন্ড প্যারাটা আপনাদেরকে একটু পড়াই এবং একটু বুঝাই দেই। If written representation are inconsistent with other audit evidence, the auditor shall perform audit procedure in an attempt to resolve the matter. তার মানে কি, রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা যদি আপনি আগে নেন, তাহলে আপনি এখানে যদি কোনো কিছু আপনি অডিটের কাজ করার সময় ইনকনসিস্টেন্স দেখেন যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার লেখা আছে একটা, বাট জিনিসটা হচ্ছে আরেকটা, ফিল্ড ওয়ার্ক করার সময়, তখন আপনি আপনার ফার্দার অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করে সেটাকে ম্যাটারটাকে রিজলভ করতে পারবেন। না, আমি কোনো স্লাইড দেখাচ্ছি না জাহাঙ্গীর, আমি হচ্ছে বই থেকে পড়ছি, স্লাইড আমার শেষ। আমি বই থেকে পড়ছি, 259 নাম্বার পেজের একদম উপরের সেকেন্ড প্যারাটা পড়াচ্ছি। ঠিক আছে, আপনাদের একটু বইটাও সাথে থাকতে হবে, সব যে স্লাইডে হবে তা না।
সো যেটা পড়ছিলাম, if written representation are inconsistent with other audit evidence, the auditor shall perform audit procedure in an attempt to resolve the matter. If the matter remains unresolved, the auditor shall reconsider its assessment of management and determine the effect that is may have on the reliability of the representation. So রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা যদি আপনি আগে নেন, তাহলে আপনি সেখানে কি লেখা আছে, আপনি ফিল্ড ওয়ার্কের টাইমে কি পাচ্ছেন, এটার সাথে একটা ম্যাচ করতে পারবেন। কোনো ইনকনসিস্টেন্সি পেলে সেটা অবশ্যই ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারবেন এবং রিজলভ করতে পারবেন। ঠিক আছে, এই ব্যাপারটাই এখানে বলা আছে। আর এখানে যে লেটার আইসার তো হচ্ছে রেফারেন্স অডিট করে আদার্স, আসার পরে দেখি সব সময় দেয়, কোনো কিছুর না সাথে তো হ্যাঁ মানে মিল করে। মাহমুদুল, ওইটাই আপনাদের কাজকে আমি ক্লিয়ার করেছি যে আসলে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা অডিট শেষ করার পরে, অডিট রিপোর্ট দেওয়ার পরে নেওয়া বিষয়টা এমন না। ঠিক আছে, জি, এটা তো এতক্ষণে বুঝতে পারলাম ম্যাম, কিন্তু জি ফার্মে তো দেখি সব মানে না না বইয়ের না, সাথে এটা কোনো মিস কিছু নেই। করে যায় বলে পরবর্তীতে কমপ্লায়েন্স মেনটেন করার জন্য এটাকে আপনারা একটা ডকুমেন্টেশনের পার্ট হিসেবে হয়তো রেখে দেওয়ার জন্য এই তোড়জোড়টা, বাট এটা কখন নেওয়া উচিত আজকে আমরা ক্লিয়ার। জি, এঙ্গেজমেন্ট লেটারের পর। মানে যখন সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি হাতে নিচ্ছেন, তারা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন সাইন করে দেয়, ওই সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নেওয়ার সাথে সাথে এটা যখন নিবেন, আপনি পরবর্তী অডিট প্রসিডিউর গুলো এর পরে শুরু করবেন, তখন আপনি ম্যাচ করাতে পারবেন কোথায় আপনাকে ইনকনসিস্টেন্সি আপনি পাচ্ছেন বা কোথায় আপনার ইনফরমেশন নাই। বাট এখানে বলা আছে ইনফরমেশন ডিসক্লোজ করা, বাট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নাই, তখন আপনি ম্যাচ করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, ম্যাটারটা রিজলভ করতে পারবেন। এখানে দেখেন একটু বলা আছে মাহমুদুল, 256 পেজের একদম নিচের দিকে, দ্য রিটেন রিপ্রেজেন্টেশন আর ডেটেড অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল দ্য ডেট অফ দ্য অডিটরস রিপোর্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ ওই যে সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিচ্ছে বা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আপনি শেষ করছেন কাজ, ডেটটা দিচ্ছেন, তার আগে যথাসম্ভব আগে এটাকে কালেক্ট করতে হবে। কারণ অডিট প্রসিডিউর গুলা তো আপনার যখন অ্যাপ্লাই করছেন, তখন আপনার যদি কোনো ইনকনসিস্টেন্সি থাকে, আপনি কিন্তু ব্যাক করে সেটাকে রিজলভ করার সুযোগ থাকছে না। ঠিক আছে, সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে কালেক্ট করব এবং এটাকে ম্যাচ করিয়ে আমরা রিজলভ করার চেষ্টা করব, অডিট ওয়ার্ক গুলোকে আমরা যথাসম্ভব সুন্দর করে মেনটেন করার চেষ্টা করব। সো এই যে এইগুলো আছে। আর আচ্ছা, আমি এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দেখতে পাচ্ছি, আমরা একটু চলেন সেটা একটু পড়ি এবং রিজলভ করি। কি বলেছে 260 নাম্বার পেজ, ইন্টারেক্টিভ কোশ্চেন 1। আমাকে একটু নিজেরাই এতক্ষণ যেটা পড়িয়েছি সেটার বেসিসে আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করেন প্লিজ। আমরা সবাই একটু পড়ি ইন্টারেক্টিভ কোশ্চেন 1, পেজ নাম্বার 260। বলেন, আমার ম্যাডাম কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম বি এবং ডি হবে ম্যাম। আচ্ছা, এ কেন না, সি কেন না, ই কেন না? ম্যাডাম এ বলছে হচ্ছে অডিট রিপোর্টের সময় এটা নেওয়ার জন্য, কিন্তু অডিট রিপোর্টের সময় তো আমরা কেন নেবো, এটা তো আগে নেওয়া উচিত আমাদের। মানে ও কনফার্মেশন দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ রিসিভড দ্য সাইন অডিট রিপোর্ট। রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে এমন কোন জায়গায় কি এই কনফার্মেশন দিয়েছে এটা যে সাইন্ড অডিট রিপোর্টের সময় রিসিভ করা, এরকম কিছু আছে? নেই। ম্যাডাম সি নাম্বার কি বলেছে, কনফার্মেশন অফ অল রিপ্রেজেন্টেশন মেড বাই ম্যানেজমেন্ট ইন দ্য কোর্স অফ দ্য অডিট। এ ধরনের কোন রিপ্রেজেন্টেশন কনফার্মেশন কি ছিল ওই এতক্ষণ যে আমরা পড়েছি? নো। কনফার্মেশন দ্যাট ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ দ্য এঙ্গেজমেন্ট। এটা একটা জায়গায় বলেছে যে রেসপন্সিবিলিটি গুলো, যেটা এঙ্গেজমেন্ট লেটারে যে রেসপন্সিবিলিটি গুলো ছিল সেগুলো তারা ফুলফিল করেছে। বাট এটা কি ছিল যে টার্মস অফ দ্য এঙ্গেজমেন্ট বুঝেছে, এটা কনফার্ম করছে, এরকম কি কোনো ওয়ার্ড ছিল ওখানে? নো। নো। সো বি আর ডি হচ্ছে অ্যান্সার। বি তে কি বলেছে, কনফার্মেশন দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ
ফুলফিল ইটস রেসপন্সিবিলিটি, এটা বলেছিল না একদম ফার্স্ট পয়েন্টটাতেই আমাদের এটা ছিল। কনফার্মেশন দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ রেকর্ডেড অ্যান্ড রিফ্লেক্টেড অল ট্রানজাকশন ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। সো এই দুটো কনফার্মেশন ছিল। আমরা যদি আমাদের লেটারটা দেখি ওখানে এটা বলা ছিল। একটু দাঁড়ান। এই যে এখানে, তাই না? সো এটা কনফার্মেশন। সো অ্যান্সার ইজ বি এন্ড ডি। আচ্ছা, সেলফ টেস্ট গুলো আমরা একটু দেখি তো, পেজ নাম্বার 264। প্রথমটা কি, ট্রু না ফলস? ট্রু ম্যাম। True. Second, all written representation are in the form of representation letter addressed to the shareholder. নো ফলস ম্যাম। Address কাকে করে representation লেটারটা? অডিটরকে। অডিটরকে করে। Number 3, এ এন্ড ডি মেবি ম্যাম। ম্যাডাম একটু বি, ভালো করে পড়ে দেখেন। ম্যাডাম বি আর ডি হবে মনে হয়। আচ্ছা, এ এ কেন না আমরা তো জানি, কারণ অ্যাকাউন্টিং পলিসি যে অ্যাপ্রোপ্রিয়েট এ ধরনের কিছু কিন্তু কোনো গ্যারান্টি এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কিন্তু ওইটার গ্যারান্টি দেওয়া হয় না, তাই না? বা ওই ধরনের কোনো কিছু ইনক্লুড করা হয় না। Written representation letter are an appropriate source of evidence when other evidence does not exist because it has been accidentally destroyed, এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। সো বি অ্যান্ড ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সো চ্যাপ্টারটা ছোট, বাট এখানে বোঝার কিংবা জানার অনেক কিছু আছে, ঠিক আছে। আপনাদেরকে একটু জাস্ট আমি পয়েন্ট আউট করে দেই, এই যে আইসা গুলো আছে, সে আইসা গুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কোন আইসাতে কি লেখা আছে বলা আছে এটা? আচ্ছা, যেটা বলছিলাম আপনাদের, এই যে 1.2-তে পেজ নাম্বার 257, এই যে আইসা সাথে যে রিকোয়ার্ড রিপ্রেজেন্টেশন, এগুলো আমি সবই কভার করেছি, বাট তারপরও কোন আইসাতে কি নিয়ে বলা আছে এগুলো একটু গো থ্রু করে রাখবেন, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আমি কি বলেছি বুঝেছেন? জি ম্যাম। হ্যাঁ, যেমন এই যে 450-তে ইভালুয়েশন অফ মিস স্টেটমেন্ট, অথবা 550-তে রিলেটেড পার্টি, 560-তে সাবসিকুয়েন্ট ইভেন্ট, 570-তে গোয়িং কনসার্ন। সো এই যে ইস্যুগুলো, হ্যাঁ, হয়তো কোন একটা ডিটেলস দিয়ে বললো কি যে এটাতে এটা কোন আইসাতে বলা আছে বা এটা কোন রিলেটেড আইসা, ঠিক আছে। এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে আমরা যেন সেটা অ্যান্সার করতে পারি। সো এখানে অনেকগুলো আইসা কভার করা আছে, আপনারা আইসা গুলো অবশ্যই ভালো করে দেখবেন কোনটা কোন রিলেটেড, এবং সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন যেন কোশ্চেন আসলে আমরা সেগুলো নিয়ে অ্যান্সার করতে পারি। ওকে, সো তারপরেও আমি এখন কোশ্চেন নিচ্ছি, আর কোনো কোশ্চেন থাকলে এই চ্যাপ্টার রিলেটেড বলেন, আমি এই ফাঁকে আপনাদেরকে চ্যাপ্টারটা শেয়ার করে দিচ্ছি। একটু আপনি একটু কোশ্চেন করেন, আমি একটু আরেকটু দেখে আপনাদেরকে চ্যাপ্টারটা শেয়ার করছি। ম্যাম, জি ম্যাম। ধরেন ম্যানেজমেন্ট হচ্ছে ওনাদের রিলেটেড পার্টিটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে ডিসক্লোজ করেনি, বা আমি সেটা অডিট করার সময় জানতে পারছি এবং ম্যানেজমেন্টকে বললাম ডিসক্লোজ করার জন্য, ওনারা যদি আমার সাথে এগ্রি না করে তখন আমি কোন ধরনের রিপোর্ট
দিব। আপনার এটা তো ওই রিলেটেড পার্টির সাথে ট্রানজেকশন প্লাস তাদের সাথে ভলিউম অফ ট্রানজেকশন কত টাকার, হ্যাঁ, এবং সেটা টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বা অ্যাসেটের কতটুকু কত পার্সেন্টেজ মানে ডিসক্লোজ করেনি, যে সেটা পার্সেন্টেজ আকারে কেমন, সেটা যদি ম্যাটেরিয়াল হয় কোয়ালিফাইড, সেটা যদি অনেক বেশি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয় তাহলে অবশ্যই অ্যাডভার্স, কারণ এটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট অফ কি বলেন, রুলস রেগুলেশনের ডিসএগ্রিমেন্ট, মানে তার সাথে আমার যেই মানে কমপ্লায়েন্সের জায়গায় ডিসএগ্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? এমন না যে সেটা স্কোপ অফ লিমিটেশন, এটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট অফ রুলস রেগুলেশন বা আদার্স যে নন কমপ্লায়েন্স গুলো আছে সেই জায়গায়। সো সেটা যদি ম্যাটেরিয়াল আর পারভাসিভ হয় আমরা কি দিব? অ্যাডভার্স। কোয়ালিফাইড। অ্যাডভার্স। আর যদি শুধু অ্যাডভান্স। ম্যাটেরিয়াল হয় তাহলে কি দিব? কোয়ালিফাইড। কোয়ালিফাইড। ঠিক আছে, বুঝেছি আমরা। জি ম্যাম, থ্যাংক ইউ। কোশ্চেন করেন, কোশ্চেন করেন, আমি আপনাদেরকে চ্যাপ্টারটা একটু শেয়ার করছি, আমি দুই একটা জিনিস জাস্ট একটু ইনক্লুড করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমি চ্যাপ্টারটা দিয়ে দিয়েছি, আপনারা লোড হচ্ছে, আপনারা দেখেন পাবেন পাচ্ছেন কিনা। ওকে। পেয়েছি, হ্যাঁ পেয়েছি। ওকে। সো রিটেন রিপ্রেজেন্টেশন লেটার চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি আবার আস্ক করছি, আপনি একটু দেখেন বইটা, 2-3 মিনিট একটু টাইম দিলাম, আপনি একটু দেখেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন প্লিজ। ম্যাম, জি। আইসিডাব্লিউ এর কুশন ব্যাংকে একটা কুশন আসছে হচ্ছে এভিডেন্স এন্ড স্যাম্পলিং নিয়ে। একটা আমি ধরেন একটা লাইন নিয়ে কাজ করতেছি, সেটা অ্যাকাউন্টস রিসিভেবল, এর জন্য আমার মানে স্যাম্পলিং যে কালেক্ট করবো এর জন্য কোন মেথডটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, ওইখানে 5টা দেওয়া আছে, এখন এইটা কিভাবে যে আচ্ছা, সিলেক্ট আপনি করব? কোশ্চেনটা আমাকে শেয়ার করেন, কোশ্চেনের বেসিস আনসার দিতে হবে, মুখে মুখে শুনে হয়তো বা আমি ওভাবে ইয়া করতে পারবো না, বুঝতে পারবো না আপনি কোন জায়গায় আটকাচ্ছেন বা ওইখানে কি দেয়া আছে, ঠিক আছে? আপনি আচ্ছা একটু ম্যাম, আমাকে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে আমি আপনাকে হেল্প করবো টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে। ঠিক আছে। সো আমাদের কারো কোনো কোশ্চেন নেই চ্যাপ্টার 12 নিয়ে? পড়তেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, গো অ্যাহেড। ম্যাম আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, একটু আচ্ছা, দেখুন। দেখছি আমি। এটার আগে পরে আর কিছু আছে? ইয়াসিন?
নো ম্যাম, শুধু এইটুকুই দেওয়া আছে। ওইখানে ওই যে 7 নাম্বার, দি অ্যাসুরেন্স প্রোভাইডার ইউজিং দি স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল, এইটুকুই আছে, আগে পরের কিছু নেই। হ্যাঁ, আপনি বলেন তো কোনটা কোনটা অ্যান্সার হবে, আমি দেখি আপনার আইডিয়াটা কি কি বলে। ম্যাম আমার তো মনে হচ্ছে যে স্যাম্পলিং আর হেফাজত তো দুইটা সেম, আর একটা যেটা বললেন সব থেকে বেশি ইউজ হয় এখন, যেটা যে মনিটরি ইউনিট সিলেকশন। আচ্ছা, যদি সে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং ইউজ করে তাহলে র্যান্ডম আর হ্যাজার্ডটা বাদ যাবে। তার আরাফাত, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? হুম যদি সে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এই যায়, হ্যাঁ, হুম। স্ট্যাটিস্টিক্যাল মানে কি ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে, তাহলে আপনার সিস্টেমেটিক সিলেকশনও কিন্তু এক এক ধরনের ফর্মুলা ইউজ করে আমি যাচ্ছি। হ্যাঁ, সিকোয়েন্স ব্লক সিলেকশনও কিন্তু একটা মানে ওয়েতে যাচ্ছে, একটা ওয়ে আছে বা একটা সিস্টেম আছে। আর মনিটারি ইউনিট তো অবশ্যই আছে। সো বাকি রইলো কি র্যান্ডম আর হ্যাপহ্যাজার্ড, যেটার আসলে কোনো ভিত্তি নাই, কোনো স্ট্যাটিস্টিক্যাল নাই, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, কোনো সিস্টেম নাই। ঠিক আছে? জি বুঝতে ওকে পারছি। রাফাত, সো ওই দুটা বাদ দিয়ে বাকি তিনটা হবে অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা পড়ছেন তারা কোশ্চেন করবেন প্লিজ। ম্যাডাম, জি বলেন। ম্যাডাম অনেক সময় টিডিএস কেটে রাখে যে ব্যাংক কর্তৃপক্ষ বা কোনো প্রতিষ্ঠান টিডিএস কেটে রাখছে, কিন্তু এটা মেসিভ, মনে করেন 2-3 কোটি টাকা টোটাল সবকিছু মিলে এক্সপেন্স সবকিছু থেকে কাটছে যেটা টিডিএস। তো ওইটা ম্যাডাম ওরা সরকার গভর্নমেন্টকে দেয় নাই, ওই অর্থ বছরটা ওই অর্থ বছরে দেয় নাই। তো ম্যাডাম এটা নিয়ে কোনো সময় কি অবজারভেশন দেয়? হ্যাঁ, আপনি যদি আপনি অডিট করছেন সবকিছু নিয়ে, আপনি কোনো নন কমপ্লায়েন্স দেখলে, কোনো মানে ডিসক্রিপেন্সি দেখলে অবশ্যই আপনি সেটা জানাতে হবে। আপনি সেটা নিয়ে রিপোর্ট করতে পারেন, আপনি অডিটে আনতে পারেন, কারণ কারণ এই ট্রানজেকশন রিলেটেড যা কিছু আছে, ট্যাক্স ভ্যাট রিলেটেড ইস্যুগুলোও কিন্তু আপনার স্কোপের মধ্যে, রাইট? জি ম্যাডাম। সো আপনি অবশ্যই এটা নিয়ে আপনি কোশ্চেন করবেন, এবং আপনার যদি যুক্তিযুক্ত মনে না হয়, আপনার যদি মনোপুত না হয়, অবশ্যই আপনি সেটাকে ফাইন্ডিংস হিসেবে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ম্যাডাম ওটা প্রভিশন হিসেবে রাখে নাই, ওরা ওই অর্থ বছরে দেয় নাই, কিন্তু ওরা প্রভিশন হিসেবে রাখে নাই যে আমরা দিব বাকি হিসাব বাকি, এটাও রাখে হ্যাঁ, নাই। এটা অনেকে ট্যাক্স মানে ইয়া করে আর কি, মানে কি বলে, হাইড করে, ওই পারপাজে করে। সো এটা উচিত না। আপনারা এটা নিয়ে যদি দেখেন বা অ্যাকচুয়ালি ইনফরমেশন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আপনারা অবশ্যই এটা যেন ফাইন্ডিংস হিসেবে দিবেন। ঠিক আছে? আর ম্যাডাম আমরা এই সব জিনিসের জন্য কি ওদের ইন্টারনাল অডিট টিম আছে, যে ওদের থেকে কি আমরা কোনো সহায়তা পেতে পারি? হ্যাঁ, অবশ্যই তারা আপনাদেরকে সহায়তা করতে পারে। তারা কি ইনফরমেশন পেয়েছে, তারা কি জানে বা কতটুকু মানে দেখেছে। সো তারা যেহেতু অনেক ব্রড এন্ডে, ইন্টারনাল অডিটররা তো অনেক ব্রড এন্ডে কাজ করে, অনেক সময় পায়। আমরা তো এক্সটার্নাল অডিটর অত সময় পাই না, তাই না? সো তারা আপনাদেরকে হেল্প করতে পারে ইনফরমেশন দিয়ে। ঠিক আছে?
আচ্ছা, স্লাইডটা কি আপনারা ডাউনলোড করতে পারছেন না, তাই তো? এরকম কোনো সমস্যা? না ম্যাডাম। ম্যাডাম আমি তো করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, না আমি মেসেজে চেক করছি তো তাই। যদি ইয়া করতে পারেন তো আপনাদের গ্রুপ থাকলে সেটাতে দিয়ে দিন, সো যাতে সবাই পায়। হ্যাঁ, সো আমরা চ্যাপ্টার 12-এর আসলে এখন আর সময় যতটুকু আছে, চ্যাপ্টার 13 একটু হয়তো শুরু করতে পারি, বাট হয়তো শেষ করা এটা একটু বড় চ্যাপ্টার, সো আজকে হয়তো শেষ হবে না। আমরা হয়তো একটু টাচ দিতে পারি আপনাদেরকে যে কি কি আছে এই চ্যাপ্টারে, এবং আমি সিনোপসিসটাও শেয়ার করে দিতে পারি যাতে আপনারা বাসায় একটু দেখে রাখতে পারেন। নেক্সট ক্লাসে যখন আমি সাবস্টেন্টিভ প্রসিজারটা নিয়ে কথা বলবো, সেটা যেন একটু দেখো। আমি জাস্ট আজকে একটু ওভারভিউ দিই, হ্যাঁ, চ্যাপ্টার 13-এ কি আছে, কি নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে, বা কোনগুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন বাসায়, সেটা একটু দেখি। সাবস্টেন্টিভ প্রসিজার যে থার্ড চ্যাপ্টারটা আছে, কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার, আমি এটাকে বলবো যে একটা মাস্টার চ্যাপ্টার। মাস্টার চ্যাপ্টার এটা, গ্রিড যদি দেখেন ওই গ্রিডে অবশ্য খুব একটা ইম্পর্টেন্ট দেখায় না, বাট আপনি কোনো সিনিয়র ছাড়াও যদি অডিট করতে আপনাকে পাঠায় দেয়, আপনি যদি বেসিক এই চ্যাপ্টারটা যদি আপনার ভালো মতো মানে জানা থাকে, আপনি সিনিয়র ছাড়াই অডিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? এত সুন্দর করে এই চ্যাপ্টারের বেসিক কিছু লাইন আইটেম কিভাবে চেক করতে হবে, কি কি ইনফরমেশন নিতে হবে, অনেক সুন্দর করে এখানে বলা আছে। যেমন এই যে নন কারেন্ট অ্যাসেট একটা খুবই কমন আইটেম প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, প্রত্যেকটা ক্লায়েন্টে। ওই নন কারেন্ট অ্যাসেটে কোথায় কোথায় রিস্ক থাকতে পারে, আপনি ওই নন কারেন্ট অ্যাসেট অডিট করার জন্য কি কি ডকুমেন্টস ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন, সব এই চ্যাপ্টারে বলা আছে। তারপর নন কারেন্ট অ্যাসেটের সাথে সাথে ইনটেনজিবল অ্যাসেট মানে ওই যে সফটওয়্যার বা ইয়া, সেই রিলেটেড কি কি রিস্ক থাকতে পারে, এবং ইনটেনজিবল অ্যাসেটের জন্য চেক করার জন্য আপনি কি কি ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিবেন, সেগুলো আপনার এই চ্যাপ্টারে বলা আছে। আপনার বলা আছে হচ্ছে গিয়ে ইনভেন্টরি কিভাবে চেক করবেন, কি কি রিস্ক থাকে ইনভেন্টরি চেকিং এর সময় অডিটে নরমালি, আবার ইনভেন্টরি চেকিং এর জন্য আপনি কি কি সোর্স অফ ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে কালেক্ট করবেন। এই চ্যাপ্টারে আছে রিসিভেবল নিয়ে কথা বলা আছে, প্রত্যেকটা লাইন আইটেমেরই কি রিস্ক থাকে, কি ইনফরমেশন আপনি নিবেন। আমরা ডকুমেন্টস এর একটা রিকুইজিশন দেই না প্রথমে গিয়েই, কি কি লাগবে কি কি চাই আমরা ক্লায়েন্টের কাছ থেকে, দেই কিনা? জি জি ম্যাডাম। ম্যাম। সো এই রিকুইজিশনে আপনি এই এই জিনিসগুলো দেখলেই, প্রত্যেকটা লাইন আইটেমে যে এই জিনিসগুলো আপনি চেক করবেন, এখানে দেখবেন সব দেয়া আছে। সো আপনি এই অনুসারে যদি রিকুইজিশন দেন, এবং রিস্কগুলো যদি এইভাবে এই চ্যাপ্টার যদি ভালো মতো পড়া থাকে, আপনার কোনো সিনিয়রই লাগবে না, আপনি নিজেই এই লাইন আইটেম গুলো অন্তত অডিট করতে পারবেন ইনফরমেশন গুলো নিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এত সুন্দর করে এভাবে সাজানো আছে। রিসিভেবল নিয়ে আছে, ব্যাংক নিয়ে কথা বলা আছে, পেয়েবল নিয়ে কথা বলা আছে, কথা বলা আছে লং টার্ম লোন নিয়ে। প্রত্যেকটা লাইন আইটেমই যে কোনো অর্গানাইজেশন থাকুক, খুবই কমন লাইন আইটেম এগুলো, তাই না? লোন থাকে যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ব্যাংকের ক্যাশ ব্যাংক থাকে, রিসিভেবল থাকে, পেয়েবল থাকে, ইনভেন্টরি থাকে, অ্যাসেট থাকে। সো এগুলো আপনি ইজিলি এই চ্যাপ্টার যদি আপনার পড়া থাকে, আপনারা ইজিলি এটাকে অডিট করতে পারবেন, দেখতে পারবেন, আপনারা ইনফরমেশন গুলো নিয়ে আপনারা চেক করতে পারবেন। সো আমরা ইনশাল্লাহ নেক্সট যেই আর একটা ক্লাস হলেই আমার মোটামুটি চ্যাপ্টার গুলো সব শেষ হয়ে যাবে। সো আমরা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা একদম ভালো মতো একটা ক্লাস হলেই হবে, আমরা গো থ্রু করে ফেলতে পারবো। আমি আজকে আপনাদের সুবিধার্থে এই চ্যাপ্টারের সিনপসিসটা আপনাদেরকে একটু দিয়ে রাখি, যাতে করে আপনারা বাসায় নেক্সট ক্লাসের আগে সুযোগ পেলে এই চ্যাপ্টারটা একটু দেখে রাখতে পারেন, যেন আমি পড়ানোর সময় আপনারা নিজেদের কাছে একটু একটা আইডিয়া থাকে। আমি একটু চ্যাপ্টারটা দিয়ে দিয়েছি, আহ দেখেন আপনারা পেয়েছেন কিনা চ্যাপ্টার 13টা। জি ম্যাম, পেয়েছি। ঠিক আছে, সো আমরা একটু গো থ্রু করবো যেন আমরা নেক্সট ক্লাসেই আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ আমি কোন কোন চ্যাপ্টার পড়ানোর কথা মনে আছে আপনাদের? আরেকবার বলেন তো কেউ। মাহমুদুল, বলেন আমি কোন কোন চ্যাপ্টার কভার করার কথা প্রথম ম্যাডাম ক্লাসে দিয়েছিলাম? হুম। ম্যাডাম 1 থেকে 4 আর হচ্ছে 10 থেকে 13।
আলহামদুলিল্লাহ, এই তো। সো আমাদের চ্যাপ্টার 1, 2, 3, 4 কমপ্লিট, আমাদের চ্যাপ্টার 10 কমপ্লিট, চ্যাপ্টার 11 কমপ্লিট, চ্যাপ্টার 12 কমপ্লিট। শুধুমাত্র বাকি রইলো কোন চ্যাপ্টারটা? 13 ম্যাম। 13। সো আমরা এটাকে একটু বাসায় একটু দেখে আসবো, যাতে করে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলতে পারি, এবং আমাদের এক্সাম যে অগাস্টে, তার আগেই আমাদের মোটামুটি কাভার হয়ে যায়। আমাদের অ্যাসুরেন্সের বাকি যে চ্যাপ্টারগুলো দাদা নেয়ার কথা, ওগুলো কি আপনাদের মোটামুটি কাভার হয়ে গিয়েছে? কয়টা চ্যাপ্টার বাকি আছে? ম্যাডাম ইয়ে পর্যন্ত বাকি আছে, 9 বাকি আছে, 14, 15, 16 বাকি আছে। ইন্টারনাল অডিট, কোর্স অফ প্রফেশনালিটি আচ্ছা, 14, তাহলে পনেরো শুধুমাত্র রিডিং 5, 6, 7, 8 এই চারটা পড়ানো হয়েছে, রাইট? 8 পুরোপুরি জি হয় নাই। ও আচ্ছা 9 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করবেন যেন মানে এর মাঝে ক্লাসগুলো নিয়ে নেয়, একটু রিকোয়েস্ট করবেন, তাতে করে আপনার অন্তত অ্যাসুরেন্স যারা এক্সাম দিবেন তাদের একটা ভালো ইয়া হয়ে যাবে, হ্যাঁ, প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাম, কালকে মনে হয় ভোলানাথ স্যারের ক্লাস আছে ম্যাম কালকে। জি জি, থাকলে ওখানে মানে টানা 2-1 দিন ক্লাস নিলে আমার মনে হয় অনেকখানি আগানো যাবে। ঠিক আছে, ওকে। তো আজকের মতো আমরা শেষ করি। আমরা চ্যাপ্টার 13 এখন ধরলাম না, কারণ একটুখানি মানে সময় লাগবে, এটা আমাদের পুরো একটা ক্লাসই লাগবে। আমরা আজকে জাস্ট আপনাদেরকে সিনপসিসটা দিয়ে দিলাম, একটু দেখিয়ে দিলাম আমরা কি পড়বো না পড়বো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? ঠিক আছে ভালো থাকবেন, আর দেখবেন সিনপসিস গুলো দেখবেন, একটু পড়াশোনার চেষ্টা করবেন বাসায়। ওকে ওকে, ম্যাম। আল্লাহ হাফেজ।